আপনি কি শুনতে পাচ্ছেন? টেমস নদীর ওই ঘোলা জলের নিচ থেকে একটা আর্তনাদ উঠে আসছে। পন্ডিচেরি লজের সেই বিষাক্ত বাতাস এখন আপনার ঘরের কোণে থমকে দাঁড়িয়েছে। হোমস আর ওয়াটসন কি জানেন তারা যে শিকারের পিছু নিয়েছেন সেই শিকার নিজেই এখন শিকারী হয়ে উঠেছে? কুয়াশার বুক চিরে যে ছায়াটা সরে যাচ্ছে, তার শরীরে মানুষের চামড়া থাকলেও ভেতরে বইছে আদিম পৈশাচিক রক্ত। সাবধান! একটা শীষ দেওয়ার শব্দে বাতাস ভারী হয়ে আসছে। বিকাশ স্ট্রিটের খুদে চররা কি পারবে এই অশরীরী বিভীষিকাকে রুখতে, নাকি টেমসের প্রতিটি বাঁকে তাদের জন্য অপেক্ষা করছে একটা করে কবর? মনে রাখবেন, যে শপথ রক্ত দিয়ে শুরু হয় তা শেষ হয় শুধু একতলা মাংস আর হাড়ের স্তূপে। অন্ধকারের সেই চার মূর্তি আজ রাতে আপনার দরজায় কড়া নাড়বে। আপনি তৈরি তো? কারণ এবার আর কেউ বাঁচবে না, কেউই না। রহস্যের জাল ছিঁড়তে আসছে স্যার আর্থার কোনান ডয়েল রচিত শার্লক হোমসের দ্বিতীয় উপন্যাস দ্য সাইন অফ ফোরের তৃতীয় পর্ব। তবে তৈরি তো? সঙ্গে একটা ছ্যাঁকড়া গাড়ি এনেছিল পুলিশ। সেই গাড়িতে মিস মস্টনকে বাড়ি নিয়ে গেলাম। মেয়েরা একদিক দিয়ে সত্যিই দেবী, নিজের চাইতে দুর্বল মেয়ের সামনে ভেঙে তো পড়েই না, উল্টে প্রবোধ দিয়ে যায়। ভয়াতুরা হাউসকিপারের সামনে শান্ত সমুজ্জ্বল মুখে সব ঝুঁকি সয়ে গেছে মিস মস্টন। প্রশান্ত আচরণ দেখে বোঝাই যায়নি ভেতরে তার কি চলছে। গাড়িতে উঠে কিন্তু ভেঙে পড়লেন। প্রথমে মূর্ছা গেলেন, তারপর সে কি কান্না! এত রাতে এত অ্যাডভেঞ্চার সইতে পারবেন কেন? পরে আমাকে বলেছিলেন সে রাতে আমি নাকি সারা পথ নির্লিপ্তভাবে বসেছিলাম, যেন দূরের মানুষ, বেচারা। ঘুণাক্ষরেও কল্পনা করেনি কি তুমুল তুফান উঠেছিল আমার ছোট্ট বুকের খাঁচায়, এবং কি অপরিসীম সংযম বলে ভাবোচ্ছ্বাসকে চেপে রেখে বসেছিলাম গাড়িতে। আমার প্রেম, আমার সমবেদনা কিন্তু স্পর্শ করেছিল তাকে, যে মুহূর্তে বাগানের পথে হাতে হাত দিয়েছিলাম, উজাড় করে দিয়েছিলাম আমার বুক ভরা ভালোবাসা। বহু বছরের গতানুগতিক অভিজ্ঞতায় যা সম্ভব হতো না, এক রাতের বিচিত্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে তা কিন্তু সম্ভব হয়েছিল। মিস মস্টনের সুমিষ্ট অকুতোভয় প্রকৃতিকে অন্তর দিয়ে উপলব্ধি করেছিলাম। তা সত্ত্বেও মুখ দিয়ে ভালোবাসার কথা বার করতে পারিনি, শুধু দুটো চিন্তার জন্য: অসহায় দুর্বল মুহূর্তে ভালোবাসার কথা চাপিয়ে দেওয়া অশোভনদেহের মনে। যিনি ভেঙে পড়েছেন তাকে সব কথা বলা যায় না। তার চাইতেও যাচ্ছে তাই যা, তা হলো আমাদের দুজনের অসম আর্থিক অবস্থা। উনি এই মুহূর্তে সাংঘাতিক ধনপতি। হোমসের গবেষণা যদি সফল হয়, তাহলে 5 লক্ষ পাউন্ডের স্বত্বভোগী হবেন উনি একা। এই মতো অবস্থায় দৈব আমাদের পাশাপাশি এনেছে বলে আমার মতে একজন আধা মাইনে রিটায়ার্ড ডাক্তারের কি উচিত সেই সুযোগ নেওয়া? যদি একটা খারাপ ধারণা করে বসে আমার সম্পর্কে, যদি ভাবেন আমার আসল মতলব ভাগ্য ফেরানো এবং প্রকৃত অত্যন্ত নীচ, পাছে এমন কিছু একটা ভেবে বসেন, তাই ঝুঁকি নিতে পারলাম না কোনো মতেই। দুর্লঙ্ঘ প্রাচীরের মতোই আমার মাঝে খাড়া রইল মণিমুক্ত। 2টো নাগাদ পৌঁছলাম মিসেস সিসিল ফরেস্টারের বাড়ি। চাকর বাকর সব শুয়ে পড়েছিল, কিন্তু জেগে বসেছিলেন মিসেস ফরেস্টার। মিস মস্টন সেই অদ্ভুত চিঠিটা পাওয়ার পর উনিও খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। দরজা খুললেন নিজেই, মধ্যবয়সী সম্ভ্রান্ত মহিলা। মিস মস্টনের কোমর মায়ের মতো জড়িয়ে ধরলেন, মায়ের মতো স্নেহ ও কোমল কণ্ঠে সম্বোধন করলেন। দেখে মনটা ভরে উঠল আনন্দে। মিস মস্টন এ বাড়ির মাইনে করা কেউ নয়, যেন পরম বন্ধু। সম্মান সেরকমই। আলাপ পরিচয় হওয়ার পরই মিসেস ফরেস্টার ভেতরে এসে অ্যাডভেঞ্চারের কাহিনী শোনাতে অনুরোধ করলেন আন্তরিকভাবে। তখন বললাম কি গুরুত্বপূর্ণ কাজ হাতে নিয়ে বেরিয়েছি আমি, কথা দিলাম পরে আসব, যখন যা ঘটবে জানিয়ে যাব। চলে আসতে ঘাড় ফিরিয়ে যাওয়ার সময় দেখলাম সেই মন ভরানো দৃশ্য। অশান্তিপূর্ণ ভয়ঙ্কর রাতে এমন একটা শান্তির নির দেখেও মনটা হালকা হয়। খাঁটি ইংলিশ গোরস্থালি, শান্তিতে টইটুম্বুর। আতখোলা দরজার সামনে সিঁড়ির ধাপে আলিঙ্গনাবদ্ধ দুটি সম্ভ্রান্ত মহিলা। রঙিন কাচের মধ্যে দিয়ে ঠিকরে আসছে হলঘরের আলো। দেখা যাচ্ছে ব্যারোমিটার আর সিঁড়ি চকচকে রড।
কুচুটে কেসটা মহা গোলমাল শুরু করে দিল মাথার মধ্যে। যতই ভাবি ততই যেন আরও করাল, আরও কালো মনে হতে থাকে। গ্যাসের আলোয় আলোকিত নিস্তব্ধ পথের উপর গড়গড়িয়ে ছুটছে গাড়ি। ভেতরে বসে অসাধারণ কেসটার গোড়া থেকে ফের চিন্তা করছি নতুন করে। মূল সমস্যার জট অবশ্য খুলে এসেছে। ক্যাপ্টেন মস্টারের মৃত্যু, মুক্ত পাঠানো, বিজ্ঞাপন এবং চিঠি সবই এখন দিবালোকের মতো সুস্পষ্ট। কিন্তু এই থেকে এসে পড়েছি আরও গভীর ও আরও শোচনীয় রহস্যে। ভারতবর্ষের রক্তবাক্সে মর্টানের মালপত্রের মধ্যে পাওয়া একটাই অদ্ভুত নকশা, মেজর সেল্টোর মৃত্যুকালীন বিচিত্র দৃশ্য, রত্নবাক্সের পুনরুদ্ধারের ক্ষণ পরে উদ্ধারকারীকে হত্যা, অপরাধ সংলগ্ন অতি অদ্ভুত ঘটনা পরম্পরা, পায়ের ছাপ, আশ্চর্য অস্ত্র, কার্ডে লেখা কথাগুলো যা ক্যাপ্টেন মস্টারের নকশায় লেখার কথার সঙ্গে হুবহু মিল। সত্যি বড় জবর গোলকধাঁধা। আমার রুমমেটের চাইতে কম বুদ্ধির কারো পক্ষে এই রহস্যের ক্ষীণতম সূত্র আবিষ্কারের চেষ্টাও দুরাশা মাত্র। ল্যাম্বেথের নিম্ন হলের একটি অতি নোংরা রাস্তা হলো পিঞ্চিন লেন। দুপাশে সারি সারি দোতলা বাড়ি। 3 নম্বর বাড়িটার দরজায় বেশ কিছুক্ষণ ধাক্কা মারার পর তবে সাড়া পাওয়া গেল। আলোর আভা ফুটলো খড়খড়ির ফাঁকে। একটা মুখ বেরিয়ে এলো উপরের জানলায়, বলল, দূর হ মাতাল কোথাকার, আর বেশি গোলমাল করলে কুকুর লেলিয়ে দেবো, 43টা কুকুর তোকে ছিঁড়ে খাবে। আমি বললাম, একটা ছেড়ে দাও, সেই জন্যই আশা। দূর হয় তবে রে, দাঁড়া, আপত্তারণের মশলা আমার এই ব্যাগেই আছে, এক ফোঁটা মাথায় পড়লেই ঠেলা বুঝবি। আরে গেল চা, আমি বিপদ হয়ে যাবো কেন? এসেছি একটা কুকুর নিতে। আমার মুখের উপরে কথা, 3 পর্যন্ত গুনবো, তারপর তোর মাথায় গিয়ে পড়বে গরম মশলার এক ফোঁটা। মিস্টার শার্লক হোমস এই বলে শুরু করেছিলাম, কিন্তু শেষ করতে হলো না। জাদু মন্ত্রের মতন কাজ দিল শুধু ওই নামখানা। মুহূর্তের মধ্যে দরাম করে বন্ধ হয়ে গেল উপরে জানালা। 1 মিনিট যেতে না যেতেই দরাম করে খুলে গেল সদর দরজা, এবং দরজা জুড়ে সবিনয় মুখে আবির্ভূত হলো মিস্টার শেরম্যান। দীর্ঘ, কৃশ, শুষ্ক বৃদ্ধ, ঘাটটা মোটা দড়ির মতো, কাঁধ ঈষৎ নোয়ানো এবং চোখে নীলচে কাচের চশমায় ঢাকা। আসুন স্যার, ভেতরে আসুন। মিস্টার শার্লক হোমসের বন্ধুর জন্যে এ বাড়ির দরজা সব সময় অবারিত। হুঁশিয়ার, বাজারটার কাছে দিয়ে যাবেন না, বড় কামড়ে দেয়। কি দুষ্টু, ওফ কি দুষ্টু! ভদ্রলোকে খামচাতে শখ হয়েছে বুঝি? খাবড়াবেন না স্যার, ওর দাঁত নেই, ভেঙে দিয়েছি। ঘরময় ছোটে, গুড়ে পোকা খতম করে। প্রথম দিকে ব্যবহারটা খারাপ করে ফেলেছি, গায়ে মাখবেন না। ছোড়াগুলো বড্ড ঝালায়, যখন তখন কত লোক এসে করা নাড়ে। এবার বলুন কি চান মিস্টার হোমস? তোমার একটা কুকুর। টবিকে নিশ্চয়ই। হ্যাঁ, নামটা টবিই বটে। বাদিকে 7 নম্বরে থাকে টবি। চারপাশের অদ্ভুত প্রাণীদের মাঝখান দিয়ে মন্থোচ্চরণে মোমবাতি হাতে এগোলো বৃদ্ধ। ছায়াময়, অনিশ্চিত আলোয় কেবল চোখে পড়তে লাগলো চকচকে ঝকঝকে ফুলিঙ্গর মতন বহু চক্ষু নানা কোণ থেকে তাকিয়েছে আমাদের দিকে। এমনকি মাথার উপরকার মাচা থেকেও সারিবদ্ধ মোড়কগুলো নির্বাক মুখে ঘুম ভাঙা মেজাজে একবার এপা আর একবার সেপায়ে ভর দিয়ে চেয়ে রইল আমাদের পানে। টবি কুকুরটা দেখলাম অতি কদাকার প্রাণী, ঝোলা কান, লম্বা চুল, গায়ের রং সাদায় আর বাদামিতে মিশানো, হাটে দুলে দুলে, হাঁসের মতো বিতিগিচ্ছিরি ভাবে। জাত অর্ধেক স্প্যানিয়াল অর্ধেক লাটচার। বৃদ্ধ প্রাণীতত্ত্ববিদ 1 ডেলা চিনি দিল আমার হাতে। একটু দ্বিধা করে ডেলাটা আমার হাত থেকে মুখে নিল টবি। বন্ধুত্ব গড়ে উঠতেই পেছন পেছন এলো আমার, উঠে বসলো গাড়িতে, নির্বিঘ্নে এলো সঙ্গে। প্রাসাদ ঘড়িতে ঢং ঢং করে তখন 3টে বাজছে। আমি ফিরে এলাম পন্ডিচেরি লজে। শুনলাম প্রাক্তন বাজি জিতিয়ে লড়াকু ম্যাকমুডোকেও গ্রেপ্তার করে মিস্টার সন্টোর সঙ্গে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে থানায়। ফটক পাহারায় ছিল 2 জন কনস্টেবল। ডিটেকটিভের নাম বলতেই ভেতরে যেতে দিল আমাকে কুকুর সমেত। পকেটে হাত পুড়ে দাঁতে পাইপ কামড়ে ধরে দোরগোড়ায় দাঁড়িয়ে ছিল হোমস। এই তো এসে গেছে আমার টবি। গুড ডগ। তুমি যাওয়ার পর অনেক কেরানি দেখালো অ্যাথেলনি জোন্স। শুধু টেডিয়াসকেই নয়, হাউসকিপার, ইন্ডিয়ান চাকর, এমনকি ফটকের দারোয়ানকে পর্যন্ত ধরে নিয়ে গেছে খুনির সাগরেদ বলে। বাড়ি এখন খালি। ওপর তলায় শুধু মোতায়েন আছে কেবল একজন সার্জেন্ট। কুকুর এখানে রেখে চলো ওপরে যাই। হল ঘরের টেবিলের পায়ায় টবিকে বেঁধে আমরা উঠে এলাম উপরতলায়। ঘর যেমন তেমনই আছে।
মাঝের চেয়ারে আসীন নিষ্প্রাণ মূর্তিটিকে কেবল একটা চাদর দিয়ে ঢেকে দেওয়া আছে। এক কোণে বসে আছেন একজন পুলিশ সার্জেন্ট। সার্জেন্ট, তোমার লণ্ঠনটা ধার দাও তো। এবার কর্ডটা বাঁধো আমার গলায় যাতে সামনে ঝোলে। ধন্যবাদ। ওয়াটসন, নিচে নিয়ে যাও। পাইপ বেয়ে ওঠানামা করতে হবে কি না? রুমালটা ক্রিয়োসোটে ডুবিয়ে দাও, ওতেই হবে। এবার চিলেকোঠা এসো আমার সঙ্গে। ফুটো দিয়ে গেলাম উপরে। ধুলোয় ঢাকা পায়ের ছাপগুলোর উপর আবার লণ্ঠন আলো ফেললো হোমস। বিশেষভাবে লক্ষ্য করো ছাপগুলো। বৈশিষ্ট্য কিছু দেখছো? এ ছাপ হয় বাচ্চা ছেলের, নয় বেটে মেয়ে ছেলের। সাইজ ছাড়া আর কিছু চোখে পড়ছে? অন্যান্য পায়ের ছাপের মতোই মনে হচ্ছে। মোটেই না। এই দেখো, ডান পায়ের এই ছাপটা দেখো ধুলোর ওপর। আমার খালি পায়ের ছাপ পাশে ফেললাম। সবচেয়ে বড় তফাৎটা কোথায় বলো তো? তোমার পায়ের আঙুলগুলো গায়ে গায়ে লেগে আছে, অন্যান্য ছাপটায় বেশ ফাঁক ফাঁক। ঠিক ধরেছ, এটাই আসল পয়েন্ট। মনে রেখো পয়েন্টটা। এবার একটা কাজ করো দেখি। ঠেলা জানলাটার সামনে যাও, কাঠের ফ্রেমটা শোকো। রুমাল নিয়ে আমি আর যাব না, এখানে দাঁড়াচ্ছি। হুকুম মতো শুকলাম কাঠের ফ্রেম। সঙ্গে সঙ্গে নাকে ভেসে এলো আলকাতা জাতীয় একটা কড়া গন্ধ। বেরোনোর সময় ওইখানেই প্রথম পা দিয়ে দিয়েছিল আততায়ী। গন্ধ যখন তোমার নাকে এসেছে, টবির নাকেও আসবে। যাও, এবার নিচে গিয়ে কুকুরটাকে ছেড়ে দাও। দৌড়ে বাইরে নেমে এলাম। ততক্ষণে শার্লক হোমস ছাদে উঠে পড়েছে। আলসের উপর দিকে একটা অতিকায় জোনাকি পোকার মতন আস্তে আস্তে হাঁটছে। এক সারি চিমনির আড়ালে ঢুকলো হোমস, বেরিয়ে এলো অপর দিক দিয়ে, আবার অদৃশ্য হয়ে গেল উল্টো দিকে। আমি ঘুরে গিয়ে দেখলাম চালের প্রান্তভাগে পা ঝুলিয়ে বসে আছে। হোয়াটসঅ্যাপ নাকি? হ্যাঁ। এইখান থেকেই নেমেছিল। নিচে ওই কালো মতো জিনিসটা কি? জলের পাইপ। খাড়া করে বসানো? হ্যাঁ। ধারে কাছে মই দেখতে পাচ্ছ? না। কি সর্বনাশ! পড়লে যে ছাতু হয়ে যেতে হবে। তবে সে যখন উঠেছে, আমিও নামতে পারবো। জলের পাইপ মজবুত বলে মনে হচ্ছে। নামছি। খসখস আওয়াজ শুনলাম। ধীর স্থিরভাবে নেমে এলো লণ্ঠনের আলো। লাফ দিয়ে পিপের উপর নামলো হোমস, সেখান থেকে মাটিতে। জুতো মোজা পরতে পরতে বললে, খুব মুশকিল হয়নি পিছু নিতে। যেখানে যেখানে পা ফেলেছে টালি আলগা করে গেছে। তাড়াহুড়োয় এই জিনিসটাও ফেলে গেছে। ডাক্তার, তোমাদের ভাষাতেই বলি, আমার ডায়াগনোসিস যে নির্ভুল, এই জিনিসটাই তার প্রমাণ। বলে যে জিনিসটা বাড়িয়ে দিল আমার দিকে, তার রঙিন ঘাসের একটা ছোট থলি বা বটুয়া, গায়ে বসানো চটকদার পুঁতি। সাইজে বা চেহারায় সিগারেট কেসের চেয়ে বড় নয়। ভেতরে 8 ডজন কালো কাঠের কাটা, একদিকে ছুচলো, আরেকদিক চেচে গোল করা। বার্থেলেমিউ সন্টুর কানের উপর যা বেধা অবস্থায় দেখেছি, হুবহু তাই। হোমস বললে, খুব খারাপ জিনিস, কিন্তু শয়তানের অস্ত্রও বলতে পারো। সাবধান, গায়ে ফুটিয়ে ফেলো না যেন। খুব সম্ভব এই কটা ছাড়া আর কাটা নেই। কাজেই আমি বেঁচে গেলাম। নইলে কে জানে কখন নিজের চামড়াতেই এসে ফুটতো একটা। মার্টিনি বুলেটকে বুক পেতে নিতে পারি, এই কাটাকে নয়। মাইল 6 খাটার মতো মেজাজ আছে ওয়াটসন? নিশ্চয়ই আছে, বললাম আমি। তোমার পা পারবে তো? আরে হ্যাঁ, খুব পারবে। গুড ওল্ড টবি। আয় টবি, কাছে আয়। গন্ধ শোক, ভালো করে শোক। ক্রিওশেড রুমালটা টবির নাকের সামনে নাড়তে লাগলো হোমস। সঙ্গে সঙ্গে 4 পা ফাঁক করে ঘাড় কাত করে এমন একটা হাস্যকর ভঙ্গিমায় দাঁড়ালো চতুষ্পদ প্রাণীটা, যেন ক্রিওশেড রুমাল নয়, বিখ্যাত দ্রাক্ষা মদিরার আঘ্রাণ নিচ্ছে খুঁতখুঁতে গন্ধ বিশেষজ্ঞ। দূরে রুমাল ছুড়ে দিল হোমস। দোআঁশলার কলারে একটা মোটা দড়ি বেঁধে নিয়ে গেল পিপের গোড়ায়। জমির কাছে নাক নামিয়ে ল্যাচটা শূন্য তুলে হিড় করে নিয়ে চললো আমাদের। টান টান হয়ে গেল হাতের দড়ি, এবং পাল্লা দিয়ে প্রায় দৌড়েই চলতে হলো আমাদের। পূবে আলো ফুটেছে। ধূসর শীতল আভায় বেশ শিশুদের দেখা যাচ্ছে। পিছনে বিষণ্ণ বদনে একাকী দাঁড়িয়ে অতিকায় চৌকোনো পিণ্ডপথ বাড়িখানা। খাঁ খাঁ করছে জানালাগুলো। বেজায় উঁচু ন্যাড়া কালো দেওয়ালগুলো বিষাদগ্রস্ত। জমিতে অনেক গর্ত, অনেক পরিখা। খোঁড়াখুড়ির জ্বালায় একটুও জমি আস্ত নেই। এইসব কানাকন্দ পাশ কাটিয়ে চলেছি। রাবিশ, আবর্জনা, আগাছা ছোপ এবং সর্বোপরি একটা অশুভ ছায়া পুঁতে পুরো জায়গাটা যেন কুটিল ট্র্যাজেডির উপযুক্ত অকুস্থল হয়ে উঠেছে। বাগানের প্রান্তে পৌঁছে পাঁচিল বরাবর দৌড়াতে লাগলো টবি। নিজের লম্বা ছায়ায় নাক ডুবিয়ে গড়গড় করে গর্জেই চলেছে সমানে। তারপরেই থেমে গেল এক কোণে। সামনে একটা তরুণ বীজ গাছ। দুটো দেওয়াল যেখানে মিশেছে, কয়েকটা ইট সরিয়ে নেওয়া হয়েছে সেখান থেকে।
ফাঁকে ফাঁকে পা দিয়ে মইয়ের মতো ওঠানামা দরুণ ক্ষয়ে গোল হয়ে এসেছে ইটগুলো। ইটের ফাঁকে পা দিয়ে হোমস উঠে পড়ল পাঁচিলের মাথায়, হাত বাড়িয়ে কুকুরটাকে কোলে দিয়ে নামিয়ে দিল পাশে। আমি উঠে বসলাম পাঁচিলে। হোমস বললে, কেঠো পাওয়ালার হাতের ছাপ পড়েছে পাঁচিলে, সাদা চুনবালির ওপর রক্ত লেগেছে, দেখেছো? কপাল ভালো, কাল থেকে তেমন ভারী বৃষ্টি হয়নি। 28 ঘন্টা পার হয়ে গেলেও রাস্তায় গন্ধ আছে এখনো। স্বীকার করছি, আমি কিন্তু যানবাহনবহুল লন্ডনের রাজপথের দিকে তাকিয়ে মোটেই ভরসা রাখতে পারিনি বন্ধুবরের কথায়। 28 ঘন্টা কম নয়, এর মধ্যে কতই না গাড়ি গিয়েছে পথ বেয়ে। তবে আমার ভয় যে অমলুক, সে প্রমাণ মিলল অচিরে। মুহূর্তের জন্য টবিকে দ্বিধাগ্রস্ত বা বেকুব হতে দেখলাম না। অত শত গন্ধের মধ্যে থেকে ক্রিয়সূটির গন্ধটি ঠিক আলাদা করে নিয়ে একইভাবে অদ্ভুতভাবে হেলে দুলে এগিয়ে চলতে লাগলো রাস্তার মাঝ দিয়ে। যেতে যেতে হোমস বললে, ওয়াটসন, ভেবো না যেন দৈবাত আততায়ীদের একজন ক্রিওসোটে পা ডুবিয়ে ফেলেছে বলে কেসটার সাফল্য নির্ভর করছে কেবল সেই সুযোগের উপর। অনেক খবরই জানা গিয়েছে, কাজেই ও সুযোগ ছাড়াও আরো অনেকভাবে আততায়ীদের টিকি ধরবার উপায় আমার জানা আছে। এই সুযোগটা অবশ্য একেবারে নাগালের মধ্যে এসে গেছে, এবং হাতের লক্ষ্মী পায়ের ঠেলাও একটা অপরাধ। অবশ্য কেসটাকে যেমন বুদ্ধিদীপ্ত মনে হয়েছিল, এই সুযোগের ফলে তা আর মনে হচ্ছে না। সূত্রটা এতই মামুলি যে কৃতিত্ব নেওয়ার মতো নয়। বলো কি, কৃতিত্ব আছে বই কি। জেফারসন হোপের মার্ডার কেসে তুমি যে বিশ্লেষণী ক্ষমতা দেখিয়েছিলে, আমার তো মনে হয় এই কেসে তুমি তার চাইতে অনেক বেশি ক্ষমতা দেখিয়ে ফেলেছো। এই কেস যেন আরও জটিল, আরও দুর্বোধ্য। উদাহরণস্বরূপ, কেঠো পাওয়ালা লোকটা নিখুঁত বিবরণ দিলে কি করে? যা বললে তা তো বেশ জোরের সঙ্গেই বলেছো, বিশ্বাস করো বলেই বলেছো। আচ্ছা মাই ডিয়ার বয়, এ তো জলের মতো সোজা। নাটক করতে চাই না। একজন কয়েদি প্রহরীর কাছ থেকে দুজন অফিসার গুপ্ত সংক্রান্ত খবর পায়। জোনাথন স্মল নামে একজন ইংরেজ গুপ্তধনে একটা নকশা এঁকে অফিসারের হাতে তুলে দেয়। ক্যাপ্টেন মর্স্টনের জিনিসপত্রের মধ্যে এই নাম দেখেছো মনে পড়ছে? ক্যাপ্টেন নিজের এবং স্যাঙ্গারদের তরফে সই দিয়েছিলেন নকশায়। নাটকীয়ভাবে এই সইকেই বলা হয়েছে চারের সংকেত। অফিসাররা অথবা অফিসারদের একজন এই নকশার দৌলতে মাটি খুঁজে উদ্ধার করে গুপ্তধন এবং নিয়ে আসে সেটি ইংল্যান্ডে। যে শর্তে এনেছিল ধরে নিচ্ছি সে শর্ত সে রাখেনি। এখন প্রশ্ন হচ্ছে, জোনাথন স্মল নিজে গুপ্তধন উদ্ধার করেনি কেন? উত্তর হাতের কাছেই রয়েছে। নকশায় যে তারিখ বসানো, সে তারিখে কয়েদিদের সংস্পর্শে ছিলেন ক্যাপ্টেন মর্স্টন। কয়েদিদের মধ্যে সাগ্রেদ সহ জোনাথন স্মল ছিল বলেই নিজে গিয়ে তুলে আনতে পারেনি গুপ্তধনের বাক্স। কিন্তু ভায়া, এ তোমার নিছক অনুমান, বললাম আমি। তার চাইতেও বেশি। একমাত্র এই অনুমান দিয়েই সব কটা ঘটনার যুক্তিসঙ্গত ব্যাখ্যা দাঁড় করানো যায়। উপসংহারকে এই অনুমানের ভিত্তিতে পর্যালোচনা করলেই বুঝবে। গুপ্তধন আগলে বেশ কয়েক বছর পরম শান্তিতে কাটালেন মেজর সল্টো। তারপরেই ভারতবর্ষ থেকে একটা চিঠি পেলেন। এক চিঠিতে তিনি বিষম ভয় পেলেন। বলতো চিঠিতে কি ছিল? যাদের ঠকিয়েছেন তাদের ছাড়া পাওয়ার খবর, অথবা জেল থেকে তাদের পালানোর খবর। সেইটাই বেশি সম্ভব, কেননা উনি জানতেন নিশ্চয়ই জেলের মেয়াদ ওদের কদিন। অস্বাভাবিকভাবে ছাড়া পাওয়ার খবর হলে এরকম আটকে উঠতেন না। তারপর কি করলেন? কেঠো পাওয়ালা এক ব্যক্তির হঠাৎ হামলা থেকে বাঁচবার ব্যবস্থা করলেন। লোকটা কিন্তু ইউরোপের মানুষ, পয়েন্টটা মনে রেখো। তাই ইংরেজ ফেরিওয়ালা দেখেই ভুল করে প্রাণের ভয় গুলি পর্যন্ত করে বসেছিলেন বেচারাকে। নকশায় সাদা চামড়ার নাম একটাই আছে, আর সবাই হয় হিন্দু নয় মুসলমান। সাদা চামড়ার কেউ নেই। বিনা দ্বিধায় দৃঢ়ভাবে তাই বলা যায় কেঠো পাওয়ালা লোকটা জোনাথন স্মল, এক এবং অভিন্ন ব্যক্তি। কে? যুক্তির মধ্যে ফাঁক আছে? না, পরিচ্ছন্ন সংক্ষিপ্ত। বেশ, আবার তাহলে জোনাথন স্মলের জায়গায় নিজেদের বসানো যাক। তার দৃষ্টিকোণ থেকেই ব্যাপারটা দেখা যাক। সে ইংল্যান্ডে এলো এক ঢিলে দু পাখি মারবার মতলব নিয়ে। গুপ্তধন পুনরুদ্ধার এবং বেইমানের উপর প্রতিশোধ নেওয়া। শোল্টো কোথায় থাকেন তা জানবার পর খুব সম্ভব বাড়ির কারোর সঙ্গে যোগাযোগ করে। লালরাও নামে একজন খাস চাকর আছে শুনেছি, চেহারা এখনো দেখিনি। লোকটা যে মোটেই সুবিধের নয় এরকম কথা শুনেছি মিসেস বার্নস্টোনের মুখে। কিছুতেই গুপ্তধনের হদিশ পেল না স্মল। কেউ জানে না কোথায় আছে বাক্সটা, দুজন ছাড়া।
মেজর স্বয়ং এবং একজন পরম বিশ্বাসী অনুচর যে মারা গেছে অনেক আগেই। হঠাৎ খবর পেল স্মল মেজর মৃত্যুশয্যায়। ক্ষিপ্তের মতো পাহারাদাতে সেন দৃষ্টি এড়িয়ে সে ছুটে এলো ভেতর বাড়িতে। পাছে গুপ্তধনে গুপ্ত ঠিকানা নিয়েই পঞ্চত্ব প্রাপ্ত হন মেজর এই ভয়। মেজরের শোবার ঘরের জানলার বাইরে এসেও ভেতরে ঢুকতে পারল না, কেবল দুই ছেলে হাজির থাকার ফলে। জিঘাংসায় উন্মত্ত অবস্থায় কিন্তু সেই রাতেই হানা দিল। ঘরের মধ্যে তছনছ করে গেল জিনিসপত্র। গুপ্তধনের ঠিকানা কিন্তু পেল না। যাওয়ার সময় কার্ডের গায়ে 4-এর সংকেত লিখে জানান দিয়ে গেল কে এসেছিল। মেজরকে খুন করে বুকের উপর 4-এর সংকেত লেখা কার্ড রেখে যাওয়ার পরিকল্পনা নিশ্চয়ই আগে থেকেই ছিল। তার মাথার মধ্যে যাতে খুনটা স্বাভাবিক খুন বলে মনে না হয় এবং বোঝানো যায় যে 4 সাগরেদের তরফ থেকে দণ্ড দিয়ে গেল একজন। অপরাধ ইতিহাসে এ ধরনের উদ্ভট আচরণ বা খামখেয়ালির নজির অনেক আছে। এ থেকে সাধারণত অপরাধী সম্বন্ধে অনেক মূল্যবান তথ্য এসে যায় অপরাধ বিশেষজ্ঞের হাতে। যা বলছি তা বুঝছো তো? পরিষ্কার বুঝছি। জোনাথন স্মল এখন করে কি? গুপ্তধন উদ্ধারের আশায় গোপনে নজর রেখে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। মাঝে মাঝে ইংল্যান্ড ছেড়ে চলেও যায়, ফিরে আসে কিছুদিন পর। এর পরেই আবিষ্কৃত হলো গোপন চিলেকোঠার হদিশ। সঙ্গে সঙ্গে খবর চলে গেল স্মলের কানে। তাহলে দেখো, বাড়ির মধ্যেই যে স্মলের সেঙ্গাত আছে সে প্রমাণ পাচ্ছি। আবার কাঠের পা দিয়ে বার্থালোমিও শোল্টোর অত উঁচু ঘরে উঠবার ক্ষমতা নেই স্মলের। তাই সঙ্গে নিল এমন একজন চোস্ত সাগরেদকে যে দুস্তর বাধা অক্লেশে টপকে গেলেও খালি পা ডুবিয়ে বসলো ক্রিওসোটে। ফলে এলো টবি এবং আধা মাইনের একজন অফিসার তার জখম টেন্ডো একলিস নিয়ে খুঁড়িয়ে এলো পাক্কা 6টি মাইল। কিন্তু খুনটা তো জোনাথন করেনি, স্যাঙাত করেছে। খুব সত্যি, তাতে খুবই চটেছে জোনাথন। ঘরে ঢুকেই দুমদাম করে পা ফেলে ঘরময় পায়চারি করা দেখেই বুঝেছি। বার্থোলোমিও শোল্টোর উপর তিলমাত্র রাগ নেই তার। মুখে কাপড় ঠেসে হাত পা বেঁধে রাখলেই খুশি হতো। ঝামেলায় মাথা গলাতে নারাজ, কিন্তু আর কিছু করার ছিল না। সেনাতের বর্বর প্রবৃত্তি 16 কলায় প্রকাশ পেয়েছে। 20 মাখানো কাটার কাজ ভালোভাবে শেষ হয়েছে। কাজেই 4-এর সংকেত লেখে কাঠ ফেলে জানান দিয়ে গেল স্মল। রত্নবাক্স নামিয়ে দিল নিচে, সবশেষে নামলো নিজে। এই পর্যন্ত ঘটনা পরম্পরা ছাড়া করতে পেরেছি সূত্র আর সংকেতের রহস্য ভেদ করে। সে যে মধ্যবয়সী আর আন্দামানের মতন জ্বলন্ত উনুনে অত বছর থাকার ফলে ঝলসানো চেহারার হবে সেটা বলা খুব কঠিন নয়। লম্বা লম্বা পা ফেলে ঘরময় পায়চারি করেছিল সে। 2 পায়ের মাঝে ব্যবধান দেখে আঁচ করেছি উচ্চতা কতখানি। গালে দাড়ি যে আছে তাও জানি। জানলায় তার মুখ দেখে আটকে উঠেছিল টেডিয়াস শোল্টো, কেবল ওই দাড়ি গোফের জঙ্গলের জন্যই। আর কিছু বলবার তো দেখছি না। স্যাঙাতটা সম্বন্ধে বলো। ও ব্যাপারে খুব একটা রহস্য নেই, শিগগিরই সব জানবে। ওহ, কি মিষ্টি সকাল দেখেছো? ছোট্ট এই মেঘটা কিরকম উড়ে যাচ্ছে দেখো। ঠিক যেন একটা দানব ফ্ল্যামিঙ্গোর গা থেকে খসে পড়া গোলাপি পালক। লন্ডনের ওপরকার মেঘ ঠেলে মাথা তুলেছে সূর্যের লাল রং। উষার রাঙা আলোয় অনেকেই এখন নেয়ে উঠছে। আমরা দুজন ছাড়া অদ্ভুত পথের প্রতীক হয়েছি বলে প্রকৃতির পঞ্চভূতের এই মহান শক্তির সামনে নিজেদের ক্ষুদ্র উচ্চাসা আর প্রচেষ্টা কত তুচ্ছ বলো তো। যপল পড়েছ তো? মোটামুটি কার্লাইল পড়তে পড়তে যা পলে পৌঁছেছি। লেক থেকে ছোটখাটো যেসব নদী বেরোয় তাদের যে কোনো একটাকে ধরে এগোলে লেকেই পৌঁছানো যায়। তোমার ব্যাপারটাও হয়েছে তাই। অদ্ভুত, কিন্তু ভাববার মতো একটা কথা বলেছেন উনি। কোনো মানুষ কত মহান তার সবচেয়ে বড় প্রমাণ মেলে তার নিজেদের ক্ষুদ্রতার সম্যক উপলব্ধিতে, অর্থাৎ তুলনামূলক বিচার আর উপলব্ধি দিয়েই নিজেই নিজের মহত্ব প্রমাণ করেন। রিক্টারের কথায় এমনই অনেক চিন্তার খোরাক আছে। তোমার তো পিস্তল নেই না? ছড়ি আছে। বিবারে পৌঁছানোর পর হয়তো হাতাহাতি হতে পারে। জোনাথনকে তুমি সামলাবে, কিন্তু স্যাঙাতটা যদি বেগরবাই করে তো গুলি করে মারবো। বলতে বলতে রিভলভার বার করলো হোমস। 2টো চেম্বারে গুলি ভরে রেখে দিল কোটের ডানহাতি পকেটে। টবির পেছন পেছন এসে পড়েছি বিশাল নগরীর উপান্তে, আধা গ্রামের মতন পল্লীতে। দুপাশে সারি সারি ভিলা, রাস্তার পর রাস্তা। শুরু হয়েছে ভোরের তৎপরতা। খালাসি মেহনতি মানুষেরা ঘুম থেকে উঠেছে।
নোংরা মেয়ে মানুষেরা খড়খুলি খুলে বুরুজ দিয়ে পরিষ্কার করছে চৌখাট। কোণের চৌকানো ছাদ, পাবলিক হাউসগুলোর কাজকর্ম সবে শুরু হয়েছে। চোখ মুখ ধুয়ে রুক্ষ চেহারার পুরুষেরা বেরিয়ে এসেছে জামার হাতা দিয়ে দাড়ি ঘষছে। রাস্তার কুকুরগুলো টহল দিচ্ছে আনাচে কোনাচে, অবাক চোখে দেখছে আমাদের। কিন্তু তুলনা নেই টবির। রাস্তা ছাড়া হুঁশ নেই কোনো দিকে। একভাবে ঘাড় বেঁকিয়ে গন্ধ শুকে এগিয়ে চলেছে, আর মাঝে মাঝে গড়গড় করে উঠে জানান দিচ্ছে যে গন্ধ এখনও বেশ উগ্র। স্ট্রেটহ্যাম, ব্রিকস্টোন, ক্যাম্বারওয়েল পেরিয়ে এলাম, ঢুকলাম কেনিংটন লেনে। গলিগুজির মধ্যে দিয়ে পৌঁছলাম ওভালের পূর্ব দিকে। যাদের পিছন নিয়েছি তারা যেন ইচ্ছে করেই সোজা সড়ক ছেড়ে গলিগুজির মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলেছে, যাতে পিছন নিয়েও নাগাল ধরা যায়। মূল সড়কে সরু গলি থাকলে সেই গলি দিয়েই হেঁটেছে, মূল সড়ক মারায়নি। কেনিংটন লেনের শেষে পৌঁছে বাঁদিক বেঁকে বন্ড স্ট্রিট আর মাইল স্ট্রিট ধরেছে। মাইল স্ট্রিট যেখানে নাইট প্লেসে মোড় নিয়েছে, ঠিক সেইখানে গিয়ে আর এগোলো না টবি। এক কান খাড়া করে আরেক কান ঝুলিয়ে অস্থিরভাবে একবার সামনে একবার পিছনে আসছে। দোটানায় পড়লে কুকুরমহল যা করে হুবহু সেই চিত্র। তারপর গোল গোল করে ঘুরতে লাগলো হেলে দুলে, ঘন ঘন তাকাতে লাগলো আমাদের দুজনের দিকে, গোলেমালে পড়ে যেন সহানুভূতি প্রার্থনা করছে। হলো কি কুকুরটার? বেলুনে চেপে নিশ্চয়ই উড়ে যায়নি? ছ্যাঁকড়া গাড়িও নেয়নি দুশ্মন দুজন? কিছুক্ষণ দাঁড়িয়েছিল বোধহয়, বললাম আমি। এই তো আবার এগোচ্ছে। সত্যি আবার এগোচ্ছে টবি। গন্ধ শুকতে শুকতে হঠাৎ মনস্থির করে ফেলে এমন বেগে একদিক ধেয়ে গেল, তাক লেগে গেল আমার। এত উৎসাহ, এত প্রত্যয় তো আগে কখনো দেখিনি। গন্ধ নিশ্চয়ই এখানে আরও উৎকট, কেননা রাস্তায় নাক নামানোর আর কোনো দরকারই হচ্ছে না তো আর। দড়িতে প্রবল টান মেরে ছুটছে সামনে, ছুটতে হচ্ছে আমাদেরকেও। হোমসের প্রদীপ্ত চোখ দেখে বুঝলাম যাত্রাপাশের শেষ ঘনিয়ে এসছে। 9 ইঞ্চ বরাবর প্রায় ছুটতে ছুটতে হোয়াইট ইগল পানশালার দুপাশ দিয়ে এলাম ব্রোড্রিক অ্যান্ড নেলসনের কাঠের গোলায়। ক্ষিপ্তের মতো পাশের গেট দিয়ে ভেতরের চত্বরে ঢুকে পড়ল টবি। লোকজন তখন কাজ নিয়ে ব্যস্ত সেখানে, করাত দিয়ে ঘষঘষ করে কাঠ কাটা চলছে। টবি কিন্তু আমাদের হিড়ির করে টানতে টানতে নিয়ে গেল কাঠের গুঁড়ো আর কাঠের কুচোর মাঝখান দিয়ে একটা গলির মধ্যে। সেখান থেকে একটা চওড়া পথ পেরিয়ে দুদিকে কাঠের স্কুপের মাঝখান দিয়ে একটা ঠেলাগাড়ির সামনে। ঠেলাগাড়ির উপরে বসানো মস্ত একটা পিপের উপর তড়াক করে লাফিয়ে উঠে বিজয় গর্বের ডেকে উঠলে ঘেউ ঘেউ করে। সে কি উল্লাস! জলজলে চোখে ঘন ঘন চোখের পাতা ফেলতে ফেলতে এবং লকলকে জিভ বার করে লালা ফেলতে ফেলতে পিপের উপর পিঠ টান করে দাঁড়িয়ে বাহবার আশায় পর্যায়ক্রমে চাইতে লাগলো আমার আর হোমসের মুখের দিকে। ঠেলাগাড়ির চাকা আর পিপের তক্তায় লেগে আছে একটা কালচে তরল পদার্থ, এবং বাতাসে ভারী হয়ে রয়েছে ক্রিয়োশুটের কটু গন্ধে। শূন্য দৃষ্টি বিনিময় করলাম আমি আর শার্লক হোমস। পরক্ষণেই পেট ফাটা হাসির দমকে যুগপৎ ভেঙে পড়লাম দুজনে। বললাম, এবার কি করবে বলো? টবিকে আর অভ্রান্ত বলা যায় না, সুনাম ক্ষুণ্ণ হয়েছে। ও যা পেয়েছে সেই অনুযায়ী কাজ দেখিয়েছে। পিপের ওপর থেকে টবিকে নামিয়ে কাঠের গোলার বাইরে হাঁটিয়ে নিয়ে যেতে যেতে হোমস বললে, সারাদিন লন্ডনে শহরে কত ক্রিওসিটির গাড়ি চলে, তা যদি ভাবো তো বুঝবে বেচারার গন্ধ গুলিয়ে যাওয়া বিচিত্র কিছু নয়। এখানেও গন্ধ আরো উগ্র এই কারণে যে কাঠ সৃজন করার জন্য ক্রিওসোটের দরকার। টবিরার দোষ কি বলো? যে গন্ধ ধরে বেরিয়েছিলাম সেই গন্ধে এখন ফিরে যাওয়া উচিত, তাই না? হ্যাঁ, কপাল ভালো, বেশি দূর যেতে হবে না। নাইটস প্লেসের দুদিকে দুটো গন্ধ পেয়ে টবি বেচারি গোলমালে পড়েছিল। তখন এগিয়েছিল ভুল গন্ধ ধরে, এখন এগোবে ঠিক গন্ধ ধরে। খুব একটা অসুবিধা হলো না ঠিক গন্ধ খুঁজে নিতে। গোলমাল যেখানে পড়েছিল সেইখানে টবিকে নিয়ে যেতেই বাই বাই করে এক চক্কর ঘুরে নিতেই তীরের মতো ছিটকে গেল নতুন একদিকে। আমি বললাম, দেখো আবার ক্রোয়েশিয়ার পিপে যেখান থেকে এসেছে সেখানে না টিনে নিয়ে যায় আমাদের। সে সম্ভাবনাও ভেবেছি, কিন্তু পিপে এসেছে মাঝ রাস্তা দিয়ে, ও চলেছে ফুটপাত দিয়ে। না হে, এবার ঠিক গন্ধই ধরেছে টবি। গন্ধের পিছন নিয়ে বেলমন্ট প্লেস আর প্রিন্সেস স্ট্রিটের মাঝে পৌঁছালাম। নদীর ধারে বন্ড স্ট্রিটের শেষে টবি সোজা দৌড়ে নেমে গেল নদীর পাড়ে। সেখানে একটা ছোট্ট কাঠের জেটি। জেটিতে উঠে একেবারে কিনারে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করে ডাকতে লাগলো কালো স্রোতের পানে তাকিয়ে। কপাল মন্দ আমাদের, ওরা তো দেখছি নৌকো নিয়েছে। কতকগুলো ছোট ছোট শালতি আর ডিঙি নৌকো ভাসছিল জলে আর জেটির ধারে। প্রত্যেকটার কাছে নিয়ে গেলাম টবিকে। গন্ধ শুকলো টবি, কিন্তু ঠিক গন্ধ পেয়েছে এমন লক্ষণ দেখালো না। জেটির কাছে একটা ছোট ইটের বাড়ি দেখলাম। দ্বিতীয় জানালার সামনে একটা কাঠের বিজ্ঞাপনপত্র, বড় বড় হরফে লেখা মর্ডেকাই স্মিথ। তলায় লেখা দিন বা ঘন্টা হিসাবে নৌকা ভাড়া পাওয়া যায়। দরজার উপর একটা লেখা পড়ে জানা গেল একটা লঞ্চও ভাড়া পাওয়া যায়।
যেটিতে স্তূপকৃত কয়লা দেখে বুঝলাম কথাটা সত্যি। চারপাশে দেখলো শার্লক হোমস, অমনি সংকেত দেখা গেল তোকে মুখে। বলল, গতিক সুবিধের মনে হচ্ছে না। লোকগুলোকে যা ভেবেছিলাম দেখছি তার চাইতেও বেশি ধুরন্ধর। পিছু নিয়ে যাতে ধরা না যায় সে ব্যবস্থা আগে থেকেই করা ছিল এখানে। দরজার দিকে এগোচ্ছে হোমস। এমন সময় কোকড়া চুলো 6 বছর বয়সের একটা ছেলে তীর বেগে দৌড়ে বেরিয়ে গেল বাইরে। পেছন পেছন চেঁচাতে চেঁচাতে এলো লাল মুখো মোটাসোটা এক স্ত্রীলোক, হাতে একটা মস্ত স্পঞ্জ। জ্যাক, ফিরে আয় বলছি, চান করে যা, নোংরা ভূত কোথাকার। তোর বাবা ফিরে এসে যদি তোকে এই অবস্থায় দেখে, দুজনকেই শেষ করে ছাড়বে। এই সুযোগ। আয় খোকা, কি দুষ্টু কি দুষ্টু। গাল দুটো তো দেখছি গোলাপের মতো সুন্দর। দেখ, বল দেখি তোর কি চাই। একটা শিলিং। ব্যাস, আর কিচ্ছু না? দুটো শিলিং। এই নে, লুফে নে। ভারী সুন্দর ছেলে আপনার মিসেস স্মিথ। আপনার মুখে ফুলচন্দন পড়ুক, ছেলে আমার সুন্দর তো বটেই, তবে বড্ড দুষ্টু, একদম সামলাতে পারি না। বিশেষ করে কর্তা যদি একটানা কদিন বাইরে যায়। বাইরে গেছেন নাকি? হ্যাঁ, কি কপাল আমার। মিস্টার স্মিথের সঙ্গে যে কথা ছিল আমার। কাল সকাল থেকেই বেরিয়েছে বাইরে। সত্যি কথা বলতে কি, এবার একটু ভয় ভয় করছে আমার। নৌকো যদি চান তো বলুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আমি চাই মিস্টার স্মিথের স্টিম লঞ্চটা। আরে মশাই, সে তো স্টিম লঞ্চ নিয়েই বেরিয়েছে। ভয় হচ্ছে তো সেই জন্যই। ডলউইচে গিয়ে ফিরে আসার মতো কয়লা তো নেই লঞ্চে। বজরা নিয়ে বেরোলে অত ভাবতাম না। গ্রেভসেন্ডে অনেক কাজ নিয়ে গেছে, দেরি হয়ে গেলে থেকেও গিয়েছে, কিন্তু কয়লা ছাড়া স্টিম লঞ্চ নিয়ে যাওয়ার ঝুঁকি যে অনেক। নদীর ধারে কোনো জেটি থেকে কিনে নেবে খন। নিলে তো হয়, কিন্তু সে পাত্রও নয়। দাম নিয়ে ঝগড়া করে মরবে। কত কথাই কানে আসে এ নিয়ে। বস্তা কয়েক কয়লার জন্য 2-4 পয়সা বেশি তো দেবেই না, উল্টে গালিবাজি করে ভূত ছাড়িয়ে দেবে। তাছাড়া কেঠো অপলা ওই লোকটা সুবিধের নয়। দেখতে কদাকার, কথায় অদ্ভুত টান। যখন তখন দরজায় ধাক্কা দিয়ে চায় কি বলতে পারেন। কেঠো পাওয়ালা লোক? আগে হ্যাঁ, মুখখানা বাদরের মতো বাদামি। যখন তখন এসে ডেকে তোলে আমার কর্তাকে। কাল রাতে সেই ডেকে নিয়ে গেল কাকে। কর্তাটিও কম নয়। জানো, লোকটা আসবে, স্টিম তুলে রেখেছিল লঞ্চে। আমার কাছে ঢাক ঢাক গুড় গুড় নেই স্যার, স্পষ্ট বলে দিচ্ছি। ভাবগতিক ভালো মনে হচ্ছে না। আপনি বোধহয় অকারণে ভয় পাচ্ছেন মিসেস স্মিথ। কাল রাতে যে কেঠো পাওয়ালাই এসেছিল জানছেন কি করে? এত নিশ্চিত বলছেন কি করে বুঝছি না। গলা শুনে স্যার, গলা শুনে। ও গলা আমি হাড়ে হাড়ে চিনি। যেমন মোটা তেমনি জড়ানো। টক টক করে টোকা মারলো জানলায়। রাত তখন 3টে হবে। হেরে গলায় বললে, উঠে পড়ো দোস্ত, সময় হয়েছে। শুনেই আমার বড় ছেলে জিমকে ঘুম থেকে তুলে বেরিয়ে গেল কর্তা সঙ্গে নিয়ে। কেঠো পায়ের খটখট আওয়াজ শুনলাম পাথরের ওপর। কেঠো পাওয়ালা লোকটার সঙ্গে আর কেউ ছিল? বলা মুশকিল, আর কারো বলা তো শুনিনি। মিসেস স্মিথ, আমার কপাল মন্দ। স্টিম লঞ্চ ভাড়া নেব বলেই এসেছিলাম, তার বদলে লঞ্চ সম্বন্ধে কত খবরই না পেলাম। ভালো কথা। নাম কি লঞ্চের? অরোরা। হ্যাঁ, সবুজ লঞ্চ তো? পুরনো রং, হলদে লাইন কাটা, কড়ি খুব চওড়া? মোটেই না, পাতলা ছিপছিপে। এই সেদিন রং করা হয়েছে কালোর ওপর জোড়া লাল লাইন। ধন্যবাদ। আশা করি মিস্টার স্মিথের খবর শিগগিরই পেয়ে যাবেন। আমাকে তো বেরোতেই হবে নদীতে। অরোরার দেখা পেলে জানিয়ে দেবো আপনি উদ্বেগে আছেন। কালো চিমনি বললেন না? আগে না, কালোর ওপর সাদা বের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই বটে তাই বটে। কালো রং তো পাশের দিকটা। গুড মর্নিং মিসেস স্মিথ। ওয়াটসন, ওই তো একটা পানসি রয়েছে, মাছিও রয়েছে। চলো, ওতেই নদী পেরোনো যাক। এই ধরনের লোকদের পেট থেকে কথা বার করার প্রথম কায়দা হলো, কখন ওদের ভাবতে দিতে নেই যে কথাগুলো তোমার কাজে লাগবে। তাহলে শক্তির মতো খটাস করে মুখের ডালা সেটা বসে থাকবে। বরং প্রতিবাদের সুরে যা বলবে তার মধ্যেও হাড়ির খবর বেরিয়ে আসবে। এখন যা করলাম। পথ পরিষ্কার বলে মনে হচ্ছে।
বললাম আমি। কি করতে চাও? একটা লঞ্চ ভাড়া করে নদীতে বেরিয়ে পড়তে চাই, অরোরাকে খুঁজতে চাই। ভাইয়া, কাজটা বিরাট। এখান থেকে গ্রিনউইচ পর্যন্ত নদীর দুধারে যে কোনো জেটি অরোরা ছুঁয়ে যেতে পারে। ব্রিজের তলায় তো অসংখ্য জেটির একটা গোলক ধাঁধা হয়ে রয়েছে। মাইলের পর মাইল শুধু জেটি আর জেটির গলি খুঁজি। একা খুঁজতে গেলে অনেক দিন লাগবে, তোমার দমও ফুরিয়ে যাবে। তাহলে পুলিশ লেলিয়ে দাও। না, অ্যাথেলনি জোন্সকে ডাকতে পারি শেষ মুহূর্তে। লোক সে খারাপ নয়, পেশার দিক দিয়ে যাতে তার ক্ষতি না হয় সে ব্যবস্থাও আমি করব। তবে এতদূর যখন এগিয়েছি, শেষ পর্যন্ত একাই চালিয়ে যেতে চাই তদন্ত। জেটির মালিকদের কাছে খবর চেয়ে কাগজে বিজ্ঞাপন দিলে হয় না? তাতে আরো খারাপ হবে। যাদের পেছনে ছুটেছি তারা টের পেয়ে যাবে যে আমরা পিছু নিয়েছি, দেশ ছেড়ে তখন লম্বা দেবে। দেশের বাইরে যাওয়ার জন্য এখনো তারা তৈরি, কিন্তু তাড়াহুড়ো করছে না, নিশ্চিন্ত আছে বলে। জোনসের উৎসাহ উদ্যম একদিক দিয়ে আমাদের কাজে লাগছে। কেস সম্বন্ধে ওর ধারণা খবরের কাগজে ছাপা হবেই। পলাতকরাও মনে করবে বিপদে চলেছে প্রত্যেকেই। মিলব্যাংক পেনিটেন্সিয়ারির কাছে পাঞ্চি থেকে নেমে জিজ্ঞাসা করলাম, তাহলে এখন কি করব? গাড়ি নিয়ে সোজা বাড়ি যাব। ব্রেকফাস্ট খেয়ে ঘন্টাখানেক ঘুমিয়ে নেবে, কেননা আজ রাতে ফের বেরোতে হতে পারে। দারোয়ান, টেলিগ্রাফ অফিসে দাঁড়িয়ে যেও। টবিকে কাছে রাখবো, ফের দরকার হতে পারে। গ্রেট পিটার স্ট্রিট পোস্ট অফিসে গিয়ে ভাড়াটে গাড়ি দাঁড়ালো। একটা টেলিগ্রাম পাঠালো হোমস। চলমান গাড়িতে বসে বললে, বলো দেখি কাকে পাঠালাম? জানলে তো বলবো। জেফারসন হোপ কেসে গোয়েন্দা পুলিশ বাহিনীর বেকার স্ট্রিট ডিভিশনকে কাজে লাগিয়েছিলাম, মনে পড়ে? তাই নাকি? হেসে ফেললাম আমি। ঠিক এই ধরনের কেসেই ওদের ভীষণ দরকার, বিকল্প হয় না। যদি না পারে অন্য ব্যবস্থা করব, কিন্তু প্রথম সুযোগ ওদের। টেলিগ্রামটা পাঠালাম আমার পুচকে নোংরা লেফটেন্যান্ট উইগিন্সকে। ব্রেকফাস্ট খেতে খেতেই আশা করি দলবল নিয়ে এসে যাবে ছোকরা। সারা রাত উত্তেজনার ধকল এখন অনুভব করছি শরীরের মধ্যে। সময়টা তখন সকাল 8টা আর 9টার মাঝামাঝি। খোঁড়াচ্ছিলাম, নেতিয়ে পড়েছিলাম, দেহ মনে প্রচণ্ড ক্লান্তি বোধ করছিলাম। এক কথায় কুঁকছিলাম। আমার বন্ধুটির মতো পেশাদার উদ্দীপনা আমার নেই। সমস্যাকে শুকনো বৃদ্ধির দৃষ্টিকোণ থেকে দেখা মাত্রই মাথা ঘামাতে পারি না। বার্থোলোমিউ সন্টুর মৃত্যু হয়েছে বটে, কিন্তু লোকটা সম্বন্ধে এত খারাপ কথা শুনেছি যে তার হত্যাকারীদের উপর তিলমাত্র বিদ্বেষ আমার নেই। গুপ্তধনটা অবশ্য একটা আলাদা ব্যাপার, সবটা কিছুটা ন্যায্যত মিস মডার্নের প্রাপ্য। জীবন দিয়ে উদ্ধার করবো সেই সম্পদ, উদ্ধারের সম্ভাবনা যখন প্রমুজ্জ্বল। এও ঠিক যে রত্নপট্টিকা পাওয়ার পর চিরকালের মতো আমার নাগালের বাইরে চলে যাবেন মিস মডার্ন। কিন্তু এ ধরনের চিন্তাকে প্রশ্রয় দেওয়া মানে ভালোবাসাকে ক্ষুদ্র স্বার্থ দিয়ে পঙ্কিল করে তোলা। হোমস যদি অপরাধী অন্বেষণে এত মেহনত করতে পারে, তাহলে আমি বা অজানা সম্পদ উদ্ধারে জীবনপাত কেন করতে পারবো না? ও যে কারণে ক্রিমিনাল খুঁজছে, তার চাইতে 10 গুণ জোরালো কারণে আমি খুঁজবো রত্নপেটিকা। বেকার স্ট্রিটে ফিরে স্নান সেরে জামাকাপড় পাল্টে শরীর ঝরঝরে হয়ে গেল। বেরিয়ে এসে দেখলাম ব্রেকফাস্ট তৈরি, কফি ঢালছে হোমস। দেখে যাবে, পরমোৎসাহী জোন্স আর সর্বব্যাপী সাংবাদিক মিলেমিশে কাজটা শেষ করে এনেছে। খবর পরে দেখো, এই কেসের অনেক খবরই তোমার জানা। ডিম আর শুকরের উড়ুর সদ্ব্যবহার করো আগে। কাগজটা হাতে নিয়ে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিটা পড়লাম। শিরোনামায় লেখা রয়েছে, আপার নরউডে রহস্যজনক কাণ্ড। স্ট্যান্ডার্ডের খবর, কাল রাত 12টায় আপার নরউডস্থ পন্ডিচেরি লজ নিবাসী মিস্টার বার্থোলোমিউ সোল্টোকে যেভাবে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে তার ঘরে, তাতে মনে হয় একটা ঘোর ষড়যন্ত্র রয়েছে এর মধ্যে। যদ্র জানা গিয়েছে, মিস্টার সোল্টোর শরীরে মারধরের চিহ্ন নেই, তবে বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া ভারতবর্ষ থেকে আনা রত্নরাজিপূর্ণ একটি পেটিকা উধাও হয়েছে। মৃত ব্যক্তির ভাই মিস্টার থোডিয়াস সোল্টোর সঙ্গে পন্ডিচেরি লজে গিয়েছিলেন মিস্টার শার্লক হোমস এবং ডক্টর ওয়াটসন। রত্নপেটিকা চুরির বিষয়টি তারাই প্রথম লক্ষ্য করেন। ভাগ্যক্রমে গোয়েন্দা পুলিশ বাহিনীর বিখ্যাত অফিসার মিস্টার অ্যাথেনলি জোন্স সেই সময় নরউইড পুলিশ ফাঁড়িতে হাজির ছিলেন। খবর পেয়ে আধ ঘন্টার মধ্যে তিনি অকুস্থলে হাজির হন। সুদীর্ঘ অনুশীলন আর অভিজ্ঞতার দরুন তিনি দ্রুত তদন্ত পরিচালনা করে অপরাধীদের ধরে ফেলেন এবং মৃত ব্যক্তির ভাই থোডিয়াস সোল্টো সহ হাউসকিপার মিসেস বারস্টোন, ভারতীয় খাসচাকর লাল রাও ও দারোয়ান বাকুলি মার্ক মুজোকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। এই সবকিছুই নকদর্পণে ছিল চোর এবং চোরেদের, কেননা মিস জোন্সের সুবিখ্যাত বিশেষ জ্ঞানের দৌলতে এবং অতি শুকনো পর্যবেক্ষণ ক্ষমতার ফলে অবিসংবাদিতভাবে প্রমাণিত হয়ে গিয়েছে যে দুষ্কৃতীরা জানলা বা দরজা দিয়ে ঘরে ঢোকেছে ঘরের ছাদ ফুটো করে।
সেই ফুটো দিয়ে চিলেকোঠা ওঠা যায় এবং চিলেকোঠা থেকে দরজা দিয়ে ছাদে বেরিয়ে যাওয়া যায়। এই পথেই আততায়ীরা ঘরে এসেছে এবং ঘরে পাওয়া গিয়েছে মৃতদেহ। এটা একটা নিছক সুপরিকল্পিত শীত কাটা চুরি নয়, উপযুক্ত ঘটনা থেকেই তা অকাট্যভাবে প্রমাণিত হয়ে গিয়েছে। আইন রক্ষক অফিসারদের দ্রুত ও উদ্দীপনাপূর্ণ তৎপরতার ফলে দেখা গেল এসব ক্ষেত্রে শক্তিমান ও তেজস্বী পুরুষ যদি একজনও হাজির থাকেন তার কত সুফল দেখা যায়। গোয়েন্দাদের বিকেন্দ্রীকরণ যারা পছন্দ করে এই ঘটনা তাদের দাবিকে জোরদার করবে। এর ফলে আরও ফলপ্রদভাবে গোয়েন্দারা নিজেদের কর্তব্য সম্পাদন করতে পারবেন। দারুণ জমকালো, তাই না? কি মনে হয় তোমার? আমার তো মনে হয় একই অপরাধে গ্রেপ্তার হতে হতে বেঁচে গেছি আমরা। আমারও তাই মনে হয়। এখনো খুব নিরাপদ বোধ করছি না। উৎসাহ নতুন করে মাথা চালা দিলে জোন্স এখানেও দৌড়ে আসতে পারে হাত করা নিয়ে। ঠিক এই সময় খুব জোরে বেজে উঠল সদর দরজার ঘণ্টা। যুগপৎ শোনা গেল মিসেস হাডসনের নৈরাশ্য ও অনুযোগ মেশানো কাংশকণ্ঠ। চেয়ার ছেড়ে উত্তরতে বললাম, সর্বনাশ হোমস, পুলিশ দেখছি সত্যি এসে গেল। পরিস্থিতি এখনো অতটা খারাপ হয়নি ওয়াটসন। এরা আমার বেসরকারি পুলিশ বাহিনী, বেকার স্ট্রিটের ঠিকে গোয়েন্দাদের দল। কথা শেষ হতে না হতেই অনেকগুলো খালি পায়ের দুবদাম আওয়াজ শোনা গেল সিঁড়িতে, সেই সঙ্গে উচ্চকণ্ঠের হট্টগোল। পর মুহূর্তেই হুড়মুড় করে ঘরে ধেয়ে এলো ছেঁড়া জামা কাপড় পরা, ধুলো ধূসরিত নোংরা চেহারার একদল ছন্নছাড়া রাস্তার ছেলে। মহা হইচই করে প্রবেশ করলেও দেখা গেল নিয়মাবর্তুতা বস্তুটার কিছুটা তাদের জানা আছে। কেননা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে চক্ষের নিমিষে ষাঁড় বেঁধে দাঁড়িয়ে গেল আমাদের সামনে এবং চেয়ে রইল সাগ্রহ মুখে। এদের মধ্যে একজন মাথায় বড়, বয়সেও বড়, যাচ্ছে তাই একটা কাকতাড়োদের মতো, সেই যেন কৃষ্ণ বিষ্ণু। এইরকম একটা হাস্যকর খানদানি ভাব নিয়ে এগিয়ে দাঁড়িয়ে আছে আমাদের সামনে। আপনার টেলিগ্রাম পেয়েই ঝটপট দলবল নিয়ে চলে এলাম স্যার। টিকিটের দাম 3.5 শিলিং দেবেন, তাই না? উইগেন্স, এরপর ওরা খবর পাঠাবে তোর কাছে, তুই এসে খবর দিয়ে যাবি আমাকে। এভাবে বাড়িতে হামলা বরদাস্ত করব না। যাই হোক, কি করতে হবে সবাই শুনে যা। একটা স্টিম লঞ্চ খুঁজছি, আমি কোথায় কিভাবে আছে খবর দিতে হবে। লঞ্চের নাম অরোরা, মালিকের নাম মর্ডেকাই স্মিথ। কালো রঙের লঞ্চ, দুপাশে দুটো লাল ডোরা, ফানেল কালো রঙের, সাদা বেড আছে। নদী যেদিকে সমুদ্রের দিকে গেছে ওই দিকেই কোথাও পাবে লঞ্চটাকে। একজন ছেলে থাকবে সেখানে, লঞ্চ ফিরলেই খবর দেবে। নদীর দুপারেই চোখ রাখতে হবে, ঠিক করে নে কে কোথায় যাবি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে জানাবি। পরিষ্কার হয়েছে তো? ইয়েস গভর্নর। মাইনে পাবি আগের হারে। নৌকো যে দেখতে পাবে সে পাবে একটা মোহর। এই নে অগ্রিম, যা ভাগ এখন। প্রত্যেকের হাতে একটা শিলিং দিল হোমস। বুঁ বুঁ করে সিঁড়ি দিয়ে নেমে গেল ছন্নছাড়া বাহিনী। তারপরে দেখলাম ছুটছে রাস্তা দিয়ে। টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে পাইপ ধরালো হোমস। বলল, লঞ্চ যদি জলের ওপর থাকে ওদের চোখে পড়বেই। ওরা সর্বত্র যেতে পারে, সমস্ত দেখতে পারে, সবার কথা পাশে দাঁড়িয়ে শুনতে পারে। মনে হয় আজ রাত্রেই আসবে খবর। যতক্ষণ না তা পাওয়া যায় ততক্ষণ ছিন্ন সূত্রেই খেয়ে ধরা যাবে না। আমাদেরও কিছু করার নেই। অরোরা বা মর্ডেকাই স্মিথের খবর না পাওয়া পর্যন্ত বসে থাকো গ্যাট হয়ে। এটো কাটাগুলো খাইয়ে দিচ্ছি টবিকে। একটু ঘুমিয়ে নেবে বললাম আমি। না, আমি ক্লান্ত নই। অদ্ভুত ধাত আমার, ধকল সইতে পারি আশ্চর্যভাবে। কাজ করে ক্লান্ত হয়েছি কখনো মনে পড়ে না, কিন্তু নিষ্কর্ম থাকলে একেবারে কাহিল হয়ে যায়। সুন্দরী মক্কেলের অদ্ভুত সমস্যা নিয়ে এখন তামাক খেতে খেতে চিন্তা করব। কাজটা অবশ্য খুবই সোজা, এর চাইতে সোজা কাজ পৃথিবীতে আছে বলে মনে হয় না। কেটো পাওয়াওয়ালা লোক চট করে পড়ে না মানছি, কিন্তু অন্য লোকটা জানবে একেবারেই অসাধারণ। আবার সেই লোকের কথা এসে গেল। লোকটাকে নিয়ে তোমার কাছে রহস্য তৈরি করতে চাই না, কিন্তু লোকটা সম্বন্ধে তুমি নিশ্চয়ই ভেবেছ। টুকটাক খবর আর তথ্য যা পেয়েছো তার ভিত্তিতেই চিন্তা করো না কেন? আকারে ছোট্ট পায়ের ছাপ, আঙুলগুলো ফাঁকফুক, বুটের চাপে সাজানো আঙুল নয়, খালি পা, পাথর বাঁধা কাঠের গদা, দারুণ চটপটে বিষ মাখানো খুদে তীর। বলো, কি বুঝলে এ থেকে? বড় বললাম সবিস্ময়। মোটেই তা নয়। বিদঘুটে অস্ত্র দেখে প্রথমে তাই ভেবেছিলাম। পায়ের ছাপের বৈচিত্র্য লক্ষ্য করে অন্য ধারণা মাথায় এসেছে। ভারতবর্ষ উপদ্বীপের বাসিন্দারা কেউ কেউ মাথায় খাটো হয় ঠিকই, কিন্তু তাদের পায়ের ছাপ কম হয় না। খাঁটি হিন্দুদের পা লম্বা আর পাতলা। চটি পরা মুসলমানদের বুড়ো আঙুল অন্য আঙুল থেকে তফাতে থাকে, মাঝে চটির চামড়ার ফিতে থাকে বলে। ছোট ছোট এই তীরগুলো ছুটতে হলে একটিমাত্র পন্থাতেই ছুটতে হয়, এবং তা
ব্লো পাইপ থেকে ফু দেওয়া নল থেকে। এ ধরনের বর্বর কোথায় থাকে বলো তো? দক্ষিণ আমেরিকায়, ঢোক গিলে বললাম। লম্বা হাত বাড়িয়ে তাক থেকে একটা মোটা বই নামিয়ে আনলো হোমস। বইখানা সদ্য প্রকাশিত ভৌগোলিক শব্দকোষের প্রথম খণ্ড, সর্বাধুনিক তথ্যের প্রামাণ্য গ্রন্থ। দেখো কি লেখা রয়েছে। সুমাত্রা থেকে 340 মাইল উত্তরে বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান দ্বীপপুঞ্জ। হুম হুম দেখো দেখো আরো কত কি খবর। আর্দ্র আবহাওয়া, প্রবাল প্রাচীর, হাঙর, পোর্ট ব্লেয়ার, দ্বীপান্তর কয়েদিদের ব্যারাক, রটল্যান্ড দ্বীপ, কটনুটস। এই তো পেয়েছি। বিশ্বের সবচেয়ে বেটেজাত বোধ হয় আন্দামান দ্বীপপুঞ্জের আদিবাসীরা। কিছু নৃতত্ত্ববিদ অবশ্য এই সম্মান দিতে চান আফ্রিকার বুশম্যানদের, আমেরিকার ডিগার ইন্ডিয়ানদের এবং টিয়েরো ডেল ফুয়েজিয়ান্সদের। গড়পত্ত উচ্চতা 4 ফুটের চেয়েও কম, কিন্তু প্রাপ্তবয়স্করা এর চাইতেও বেটে। এরা বড় দুর্ধর্ষ, রুক্ষ এবং অশাসনীয়, কিন্তু একবার মন জয় করতে পারলে প্রাণের বন্ধু হয়ে উঠতে পারে। কথাটা খেয়াল রেখো ওয়াটসন। এবার শোনো এইটা। স্বাভাবিকভাবেই ওরা কদাকার, মাথার প্রকাণ্ড, নির্দিষ্ট কোনো আকার নেই, চোখ ছোট ছোট এবং ভীষণ আকার, অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত, হাত আর পা আশ্চর্য রকম ছোট, অত্যন্ত দুর্দান্ত, অশাসনীয় এবং ভয়ঙ্কর প্রকৃতির দরুন অনেক চেষ্টা করেও ব্রিটিশ শাসক এদের মাথা নোয়াতে পারেনি। জাহাজডুবি খালাসিদের কাছে এরা সাংঘাতিক আতঙ্ক। পাথরের গদা দিয়ে মাথা ফাটিয়ে দেয়, নয়তো বিষ মাখানো তীর ছুঁড়ে নিমেষে মেরে ফেলে। তারপর লাশ নিয়ে নরমাংস ভোজ আরম্ভ হয়। চমৎকার অমায়িক লোক বটে, তাই না ওয়াটসন? এ লোককে নিজের উপর ছেড়ে দিলে নিজস্ব পদ্ধতিতে কি বিভৎসকাণ্ড করা যেত ভাবতে পারো? আমার তো মনে হয় এমনকি জোনাথন স্মলও তা বরদাস্ত করতো না, ওর সাহায্যই নিত না। তা তো বুঝলাম, কিন্তু এই লোককে সে সঙ্গী জোটালো কি করে? আরে ভায়া, এর বেশি আর কিছু জানি না আমি। ধরে নাও যেহেতু স্মল নিজেই আন্দামানে ছিল এবং সেখান থেকেই এখানে তার আগমন, সুতরাং বিচিত্র ভয়ঙ্কর এই দ্বীপবাসীটাও তার সঙ্গে এসেছে। সময় এলে এর সম্বন্ধে আরো খবর পাবই, নিশ্চিন্ত থেকো। ওয়াটসন, তোমাকে ভীষণ কাহিল লাগছে, শুয়ে পড়ো সোফায়, দেখি তোমাকে ঘুম পাড়াতে পারি কিনা। কোন থেকে বেহালা নিয়ে এলো হোমস। আমি লম্বা হলাম সোফায়। অদ্ভুত একটা বাজনা শুরু করলো ও। সুরটা নিশ্চয়ই নিজের, কেননা নতুন নতুন সুর তোলার আশ্চর্য ক্ষমতা আছে ওর। স্বপ্নময়, ছন্দময়, মিষ্টি বাজনা কানের মধ্যে দিয়ে মাথায় পৌঁছে আমাকে ঘুমের রাজে নিয়ে গেল একটু একটু করে। অস্পষ্ট মনে পড়ে দীর্ঘক্ষণ হাত নেড়ে ছড়ি টানছে বন্ধুভর। চোখে মুখে নিবিড় তন্ময়তা। তারপর মনে হয় যেন শব্দের প্রশান্ত কোমল সাগর ভেসে যাচ্ছি। পৌঁছেছি স্বপ্নের দেশে, এবং নির্বিশেষে আমার পানে চেয়ে আছে মেরি মশার মিষ্টিখানি মুখ। অনেক বেলায় ঘুম ভাঙলো আমার, শরীর ঝরঝরে। ঘুমানোর সময় শার্লক হোমসকে যেভাবে বসে থাকতে দেখেছিলাম, এখনও বসে রয়েছে সেইভাবে, কেবল বেহালা পাশে রেখে চোখ ডুবিয়ে রয়েছে একটা বইতে। আমার নড়াচড়ার শব্দে মুখ তুলে চাইতেই দেখলাম দুশ্চিন্তার কালো হয়ে উঠেছে মুখখানা। বলল, খুব ঘুমিয়েছো, এত কথা বললাম তবুও ঘুম ভাঙেনি। কিছুই শুনিনি। নতুন খবর পেয়েছো তাহলে? না, খুবই মুষড়ে পড়েছি ওয়াটসন, অবাক হয়েছি। বিকেলের মধ্যে খবরের আশা করেছিলাম, এইমাত্র এসেছিল উইকেন্ডস, লঞ্চের চিহ্ন নেই কোথাও, অথচ প্রতিটি ঘন্টা এখন গুরুত্বপূর্ণ। আমাকে দিয়ে কিছু হয়তো বলো, শরীর ঝরঝরে, আরেক রাতে ধকল সইতে পারবো। না, কিচ্ছু করার নেই এখন, ঠায় বসে থাকা ছাড়া। বেরোলে যদি খবর আছে, সেই খবর পেতে দেরি হয়ে যাবে। তোমার মন যা চায় তাই করো, আমাকে বসে থাকতে হবে এখানেই। আমি তাহলে ক্যাম্বারওয়েলে গিয়ে মিসেস সিসিল ফরেস্টের খবর নিয়ে আসি। গতকালও সেই রকমই বলেছিলেন। চোখের মধ্যে হাসি নামিয়ে হোমস বলল, খবরটা কার নেবে? মিসেস সিসিল ফরেস্টারের? মিস মর্টনেরও জ্বর কতদূর করারও জানতে চেয়েছিলেন। আমি হলে বেশি কথা বলতাম না, সেরা মেয়েদের বিশ্বাস করতে নেই, পেটে কথা থাকে না। মন্তব্যটা অতিশয় খারাপ, আতে ঘা লাগে। আমি কিন্তু তর্ক করলাম না, দাঁড়ালামও না। বললাম, ঘন্টাখানেক কি 2-1 মধ্যে ফিরছি। অল রাইট, গুড লাক। নদীর ওপারে যদি যাও তো টবিকে ফিরিয়ে দিয়ে এসো, ওকে আর দরকার হবে বলে মনে হয় না। দোআঁশলাকে সঙ্গে নিয়ে বেরোলাম। পিঞ্চিন লেনের বুড়ো প্রকৃতিবিদের হাতে তাকে সঁপে দিলাম, সেই সঙ্গে একাধ গিনি। ক্যাম্বারওয়েলে পৌঁছে দেখলাম রাতের ধকল শুকিয়ে গেল। নতুন খবরের প্রত্যাশার সাগরে পথ চেয়ে বসে আছেন মিস মস্টন। আগ্রহ মিসেস ফরেস্টারও কম নয়। যা যা করেছি সব বললাম। বিয়োগান্তক দৃশ্যের সবচেয়ে বিভৎস অংশগুলো শুধু চেপে গেলাম।
মিস্টার শোল্ডোর মৃত্যুর কথা বললাম বটে, কিন্তু কিভাবে তাকে মারা হয়েছে তা বললাম না। বাদ দেওয়ার পরেও দেখা গেল আমার কাহিনী তাদের চমৎকৃত ও বিস্মিত করেছে। দারুণ রোম্যান্স দেখছি। সোল্লাসে বললে মিসেস ফরেস্টার। আহত মহিলা 5 লাখ পাউন্ডের হিরে মানিক, মিশমিশে নরখাদক, কেঠো পাওয়ালা দুর্বৃত্ত। রূপকথায় এদের বদলে থাকে মামুলি ড্রাগন অথবা কুচুটে রাজা। রাজকন্যীর উদ্ধারের জন্য 2জন ডানপিটে নাইটও রয়েছেন কিন্তু রোম্যান্সে। কি যে বলো মেরি, তোমার ঐশ্বর্য উদ্ধার নির্ভর করছে তো এই দুজনেরই তদন্তের উপর। কিন্তু তোমাকে তো তেমন উত্তেজিত দেখছি না। রাজ ঐশ্বর্য হাতের মুঠোয় এলে পৃথিবীটা যে তোমার পায়ে লুটিয়ে পড়বে, সে খেয়াল আছে? এইরকম একটা চিত্ত চঞ্চলকারী সম্ভাবনার কথা শুনেও মিস মর্টনের চিত্ত বৈকল্য ঘটল। লক্ষ্য করে মনে মনে একটা গোপন উল্লাস, একটা বিচিত্র রোমাঞ্চ অনুভব করলাম। উল্লসিত হওয়া তো দূরে থাকুক, সামান্য মাথা দুলিয়ে জানিয়ে দিলেন ব্যাপারটা তুচ্ছ এবং তার মোটেই আগ্রহ নেই। বললেন, আমার চিন্তা কেবল মিস্টার থেডিয়াস শোল্টোকে নিয়ে। উনি অনেক করেছেন আমার জন্যে, গোড়া থেকেই যথেষ্ট মায়া দয়া দেখিয়েছেন, খাঁটি ভদ্রলোকের মতো আচরণ করেছেন। আমাদের উচিত তাকে এই জঘন্য মিথ্যে অপবাদ থেকে মুক্ত করা। সন্ধ্যের আগেই বেরোলাম ক্যাম্বারওয়েল থেকে। রাত হয়ে গেল বাড়ি ফিরতে। চেয়ারের পাশে পড়ে আছে বন্ধু তামাক, পাইপ আর বই, নিজে উধাও। আমার নামে চিঠিপত্র রেখেছে কিনা খোঁজ করলাম আশেপাশে, কিন্তু কিছুই পেলাম না। খড়খড়ি বন্ধ করার জন্য মিসেস হাডসন ঘরে আসতে জিজ্ঞেস করলাম, মিস্টার শার্লক হোমস কি বেরিয়েছেন? আগে না, নিজের ঘরে রয়েছেন। ওর স্বাস্থ্যের জন্য বড় দুশ্চিন্তা হচ্ছে। কেন মিসেস হাডসন? বড় অদ্ভুত লোক। আপনি বেরিয়ে গেলেন, উনিও পায়চারি আরম্ভ করলেন, করেই চললেন। কান পৌঁছে গেল পায়ের আওয়াজ শুনতে শুনতে। তারপর শুনলাম নিজের সঙ্গেই বকবক করছেন, বিড়বিড় করছেন। সদর দরজায় যতবার ঘন্টা বাজছে দৌড়ে এসে সিঁড়ির চাতালে দাঁড়িয়ে জিজ্ঞেস করছেন, কে এলো মিসেস হাডসন? কিছুক্ষণ আগে ঘরে ঢুকে দড়াম করে দরজা বন্ধ করে দিলেন, কিন্তু এখনো ঘরের মধ্যে পায়চারি করার আওয়াজ কানে আসছে। শরীর ভেঙে পড়তে পারে, এই ভয়ে মাথা ঠান্ডা করার একটা ওষুধের কথা বলতে গেছিলাম, কিন্তু এমন ভাবে তাকালেন যে পালাবার পথ পেলাম না। বললাম, দুশ্চিন্তা করবেন না, এভাবে আগেও দেখেছি ওকে। মাথায়ও ছোটখাটো সমস্যা ঢুকলে এরকম অস্থির হয়ে যান উনি। হালকা করে কথাটা দিলাম বটে, কিন্তু আমার নিজের মনে তা পাষাণ হয়ে চেপে রইল। উদ্বেগ আরও বাড়লো যখন সারা রাত পাশের ঘরে শুনলাম চাপা তুপতুপ শব্দ। এক নাগাড়ে পায়চারি করছে শার্লক হোমস। বেচারি নিষ্ক্রিয় থাকলে অবস্থার কাহিল হয়। এত ছটফটানো তো সেই জন্যই, লড়ে মরছে নিজের মনের সঙ্গে। সকাল হলো। ব্রেকফাস্ট টেবিলে এসে হোমস বলল, মুখ কালো, উদ্ভ্রান্ত, গালে জুটতপ্ত ফুটফুটে দাঁত। বললাম, নিজেকে মারছো? কাল সারা রাত তোমার কুচকাওয়াজের আওয়াজ শুনেছি। না হে, ঘুমোতে পারিনি একদম। নারকীয় ওই বাধাটা কুড়ে কুড়ে খাচ্ছে ভেতর থেকে। এত বড় বড় বাধা পেরিয়ে আসার পর এই একটা ছোট্ট বাধায় হোঁচট খেয়ে পড়ার মতো দুর্ভাগ্য আর নেই। অসহ্য। লঞ্চের খবর পেয়েছি, লঞ্চে যারা রয়েছে তাদের খবরও জানা হয়ে গিয়েছে, তা সত্ত্বেও আর কোনো খবর পাচ্ছি না। অন্যান্য ভাবেও খবর আনবার ব্যবস্থা করেছি, আমার সাধ্যমতো সব বন্দোবস্তই হয়েছে। নদীর দুপার তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু খবর পাওয়া যায়নি লঞ্চের। মিসেস স্মিথও খবর পাননি স্বামীর।
এ থেকে শেষ পর্যন্ত একটাই সিদ্ধান্ত দাঁড়ায়, তলা ফুটো করে লঞ্চ ডুবিয়ে দিয়েছে হারামজাদারা। কিন্তু আমার আপত্তি আছে এই সিদ্ধান্তে। এমনও তো হতে পারে যে মিসেস স্মিথ ইচ্ছে করে ভুল খবর দিয়ে আমাদের বিপদে চালিয়েছে। আমার তো বিশ্বাস হয় না। ও সম্ভাবনা নাকচ করতে পারো। খবর নিয়ে জেনেছি সত্যি ওই রকম দেখতে একটা লঞ্চ আছে। মোহনার দিকে এগিয়ে উৎসের দিকে যায়নি। সেই কথাও আমি ভেবেছি। একটা তল্লাশি দল পাঠিয়েছি রিচমন্ড পর্যন্ত, দেখে আসবে। তাতেও যদি লঞ্চের খোঁজ না পাওয়া যায় তো নিজেই বেরোবো। লঞ্চের বদলে লঞ্চের আরোহীদের তল্লাশ করব। তার আগে অবশ্য খবর আসবে, আসতেই হবে। কিন্তু এলো না। উইগিন্সের তরফ থেকেও নয়, অন্যান্য কারো মারফতও নয়। নরউড ট্র্যাজেডি নিয়ে নিবন্ধ বেরিয়েছে সবকটা পত্রিকাতেই। সব কাগজেই এক সুরে বাপান্ত করেছে বিচারি থরিয়াস সোল্টর। নতুন খবর কেউ দিতে পারেননি। শুধু জানা গেল পরের দিন আকস্মিক মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য করোনারের জুরি নিযুক্ত হবে এবং তদন্ত আরম্ভ হবে। সন্ধ্যের দিকে ক্যাম্বারওয়েলে গিয়ে মহিলা দুজনকে সারাদিনের ব্যস্ততার খবর জানিয়ে বাড়ি ফিরে দেখলাম প্রায় হাল ছেড়ে ভীষণভাবে মনমরা হয়ে বসে আছে শার্লক হোমস। আমার প্রশ্ন শুনেও শুনল না, জবাব যা দিল তা না দেওয়ারই সামিল। সমস্ত সন্ধ্যেটা কি একটা নিগুড় রাসায়নিক বিশ্লেষণ নিয়ে ব্যস্ত রইল। বিশ্লেষণের শেষে এমন একটা বিটকেল গন্ধ বেরোলো ঘর থেকে যে প্রায় বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হলো আমাকে। মাঝরাতে শুনলাম টেস্ট টিপ ঠোকাঠুকি টুনটুন শব্দ, অর্থাৎ দুর্গন্ধকারক এক্সপেরিমেন্ট নিয়ে এখনো বিভোর আমার বন্ধু। খুব ভোরেই চোখ খুলে চমকে উঠলাম বিছানার পাশে সেজে গুজে হোমসকে দাঁড়িয়ে থাকতে দেখে। পরনে খালাসিদের মোটা পুরুক পোশাক, খাটো ওভারকোট আর গলা ঘিরে কর্কশ লাল স্কার্ফ। বলল, ওয়াটসন, চললাম নদীর দুপাশে খোঁজ নিতে। সারা রাত ভেবেছি এই নিয়ে এ ধাঁধা থেকে বেরোনোর একটা পথই মাথায় এসেছে। সম্ভাবনাটা বাজিয়ে দেখতে চাই। আমিও নিশ্চয়ই যাচ্ছি তোমার সঙ্গে। না না না, আমার প্রতিনিধি হিসাবে এখানে থাকলেই বরং অনেক বেশি কাজ দেবে। কাল রাতে উইগিন্স হতাশ হয়ে পড়লো। আমার হিসেব মতো আজকে খবর আসার নামে আসা সব টেলিগ্রাম আর চিঠি খুলে তুমি পড়ো। তেমন সব খবর পেলে নিজের বিচার বুদ্ধি খাটিয়ে যা করবার করবে। ভরসা রাখতে পারি তো তোমার উপর? নিশ্চয়ই রাখতে পারো। মনে হয় টেলিগ্রাম পাঠাতে পারবো না। কোথায় থাকবো নিজেও জানি না, তোমাকেও বলতে পারবো না। কপাল ভালো থাকলে বেশিক্ষণ বাইরে ঘুরতে হবে না। ফিরে আসার আগেই একটা না একটা খবর পাবোই। ব্রেকফাস্ট খেতে বসলাম, তখনও কোনো খবর এলো না হোমসের দিক থেকে। স্ট্যান্ডার্ড পত্রিকা খুলে দেখি রহস্যাবৃত কেসটা সম্পর্কে নতুন খবর বেরিয়েছে। খবরটা এই: আপার নরউড ট্র্যাজেডি সংক্রান্ত কেসটিকে যতটা সহজ ভাবা গিয়েছিল, এখন দেখা যাচ্ছে তার চাইতে অনেক জটিল, অনেক রহস্যময়। নতুন প্রমাণ পাওয়া অনুসারে মিস্টার থোডিয়াস সোন্টোর পক্ষে এই হত্যাকাণ্ডে কোনো রকমেই জড়িয়ে থাকা সম্ভব নয়। কাল রাতে তাকে এবং হাউসকিপার মিসেস বার্স্টনকে হাজত থেকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রকৃত অপরাধীদের মোক্ষম সূত্র নাকি পুলিশের হাতে এসেছে এবং স্কটল্যান্ড ইয়ার্ডের সুদক্ষ অফিসার অ্যাথলিনি জোন্স তার সুবিখ্যাত প্রাণপ্রাচুর্য এবং বুদ্ধির প্রাচুর্য সহ এই সূত্র অনুসারে অপরাধী অন্বেষণ করেছেন। যে কোনো মুহূর্তে আরও ধরপাকড়ের সম্ভাবনা রয়েছে। মনে মনে ভাবলাম, মন্দ কি, বন্ধুবর শিল্প তো বেঁচে গেল। নতুন সূত্রটা অবশ্য কি সেটা বুঝতে পারছি না। তবে পুলিশ যখন নাকানিচো বলি খায় আর হরদম ভুল করে, তখন সবকটা ভুলই একই ধাঁচে ঢালা হয়। কাগজটা টেবিলে ছুঁড়ে ফেলে দিতেই হারানো প্রাপ্তি নিরুদ্ধ স্তম্ভে একটা বিজ্ঞাপনে চোখ পড়ল। বিজ্ঞাপনটা এই: হারিয়েছি। গত মঙ্গলবার রাত 3টে নাগাদ অরোরা স্টিম লঞ্চে বেরিয়েছে মাঝি মহাটেকা স্মিথ এবং তার ছেলে জিম। স্টিম লঞ্চের রং কালো, দুপাশে লাল পাটি, ফানেল কালো, সাদা ব্লেড। যেটিতে মিসেস স্মিথের কাছে অথবা 221B স্ট্রিটে মিস্টার স্মিথের এবং অরোরা লঞ্চের খবর পৌঁছে দিলে নগদ 5 পাউন্ড পুরস্কার দেওয়া হবে। নিশ্চয়ই হোমসের কাজ। বিকাশ স্ট্রিটের ঠিকানাই তার প্রমাণ। বেশ চালাকি করেছে হোমস। পর্যটকরা দেখে ভাববে স্বাভাবিক কারণেই উদ্বিগ্ন হয়ে বিজ্ঞাপন দিয়েছে নিখোঁজ স্বামী স্ত্রী। সুদীর্ঘ দিনটা যেন শেষই হতে চায় না। দরজায় খটাখট টোকা মারার আওয়াজ বা রাস্তায় পায়ের শব্দ শুনলেই ভাবছি এই বুঝি হোমস ফিরে এলো, নয়তো জবাব এলো বিজ্ঞাপনের। বই নিয়ে পড়তে চেষ্টা করলাম, কিন্তু মন দিতে পারলাম না। বারবার মন ছুটে গেল পলাতক দুই শয়তান শিরোমণি এবং বিচিত্র তদন্তের দিকে। বন্ধুবরের যুক্তির শৃঙ্খলের গোড়ায় গলদ নেই তো? প্রকাণ্ড আত্মপ্রবঞ্চনায় ভুগছে না তো বেচারি? কল্পনাপ্রিয় চঞ্চল মন দিয়ে ভুল যুক্তির উপর নড়ে চড়ে ইমারত রচনা করে বসেনি তো? অবশ্য ওকে কোনো ভুল করতে দেখিনি। তাহলে বলবো অকাট্য যুক্তিবাজকেও মাঝে মাঝে ঠকে যেতে হয়। অতি বিশুদ্ধ যুক্তির প্রভাব এবং সেই জন্য এই ভুল করা স্বাভাবিক। আসলে হয়তো অনেক সোজা, অনেক মামুলি এবং রয়েছে নাগালের মধ্যেই। অন্য দিক দিয়ে বিচার করলে সাক্ষী সাবুত সবই আমি দেখেছি। কোন কোন যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত এসেছে হোমস তাও আমি শুনেছি। পরের পর অনেক ঘটনা ঘটেছে, অনেক বিচিত্র পরিস্থিতির সম্মুখীন হয়েছি।
অনেক ব্যাপার নেওয়া তুচ্ছ মনে হয়েছে, কিন্তু প্রতিটি অকিঞ্চিতকর ঘটনাগুলি নির্দেশ করেছে অবশ্যম্ভাবী এক পরিণতির দিকে। কাজেই নিজের মনের সঙ্গে চোখ ঠেলে লাভ নেই। হোমসের ব্যাখ্যা ভুল এমন ধারণা আমার পক্ষে করাও সম্ভব নয়, এবং আমি বিশ্বাস করি শার্লক হোমস ভেবেচিন্তে মাথা খাটিয়ে যে অনুমতি খাড়া করেছে তা নির্ভেজাল সত্য এবং অতীব চমকপ্রদ ও চাঞ্চল্যকর। বিকেল 3টের সময় দারুণ জোরে বেজে উঠল দরজার ঘণ্টা। বারিক গলার আওয়াজ শুনলাম হল ঘরে, এবং সচমকে দেখলাম স্বয়ং ঘরে ঢুকেছেন অ্যাথেলি জোন্স। আপার নরুটে যেমন হম্বিতম্বি এবং সর্দারি দেখেছিলাম, তার লক্ষণ দেখা গেল না এখনকার চেহারায়। উপস্থিত বুদ্ধি দিয়ে অধ্যাপকের মতো কাটছাট ভাষায় জ্ঞান দিয়েছিল যে এখন তার চল ঝুলে পড়েছে। বিনয় যেন মাটি স্পর্শ করেছে এবং হাবভাবে ক্ষমা প্রার্থনা কষ্ট হয়ে উঠেছে। গুড ডে স্যার, গুড ডে। মিস্টার শার্লক হোমস বেরিয়েছে নাকি? হ্যাঁ, কখন ফিরবে তাও জানি না, অপেক্ষা করতে পারেন। চেয়ার নিয়ে বসুন, এই নিন চুরুট। ধন্যবাদ, আপত্তি নেই। হুইস্কি আর সোডা চলবে? আধ গ্লাস দিন। বড্ড গরম এই সময়, এত গরম তো বাড়ে না। দুশ্চিন্তা আর খাটাখাটিটাও তেমনি বেড়েছে। নরউড কেসে আমার থিওরি তো আপনি জানেন। হ্যাঁ, একবার বলেছিলেন বটে। মিস্টার সন্টোকে জালে ফেলার পর ফুস করে তলার ফুটো দিয়ে বেরিয়ে গেল ভদ্রলোক। এমন একটা অন্য স্মৃতি প্রমাণ করলেন যা নাকচ করা গেল না। ভাইয়ের ঘর থেকে বেরাবার পর স্টক এক একটা জন তাকে দেখেছে, সে নাকি একবারও কারো না কারো চোখের আড়াল হয়নি। কাজেই ছাদে উঠে ঠেলা খুলে সে ফুট করে দরজা দিয়ে ঢোকেননি। কেসটা বড় জটিল। আমার সুনাম ক্ষুণ্ণ হতে বসেছে, তাই সাহায্য পেলে পড়তে যাব। মাঝে মাঝে সাহায্যের দরকার সবারই হয়, বললাম আমি। খসখসে গোপন কণ্ঠে জোন্স বললে, আপনার বন্ধু মিস্টার শার্লক হোমস সত্যিই বড় আশ্চর্য মানুষ। ওকে হারানো যায় না। অনেক কেসে ওকে দেখেছি, কিন্তু সুরাহা করতে পারেনি এমন কোন কেসের খবর আমার জানা নেই। ওর কার্যপদ্ধতি উল্টাপাল্টা ধরনের গতানুগতিক নয়। সিদ্ধান্তে পৌঁছে যান আচমকা। তা সত্ত্বেও বলবো, পুলিশের খাতায় নাম লেখালে বড় অফিসার হতে পারতেন। কথাটা পাঁচকান হলেও কিছু এসে যায় না আমার। আজ সকালে আবার একটা টেলিগ্রাম পেলাম ওর থেকে। শেলডন হোসেন নাকি নতুন সূত্র পেয়েছে। এই দেখুন টেলিগ্রামটা। পকেট থেকে তার বার্তা বার করে আমার হাতে দিলেন জোন্স। দুপুর 12টার সময় পপুলার ডাকঘর থেকে পাঠানো টেলিগ্রাম। এক্ষুনি বেকার স্ট্রিটে যান। আমি না থাকলে বসে থাকুন না ফেরা পর্যন্ত। শল্ট গুপ্তঘাতক বাহিনীর নাগাল ধরে ফেলেছি। শেষ দৃশ্যে হাজির থাকার ইচ্ছে থাকলে আজ রাতে আসতে পারেন আমার সঙ্গে। বললাম, ভালোই তো, আবার দেখছি নাগাল ধরে ফেলেছে। তাই বলুন, উনি তাহলে ভুল করেছেন। ওদের হয় না কেন মাঝে মাঝে মুখ থুবড়ে পড়তে হয় আমাদের সবাইকে। এটাও দেবে উড়ো খবর হতে পারে। তা হলেও অফিসার হিসেবে আমার কর্তব্যের সব সূত্র শেষ পর্যন্ত দেখা দরকার। দরজায় কে এসেছে দেখুন। মিস্টার হোমস ফিরল বলে মনে হচ্ছে। সিঁড়িতে গুরুভার পদশব্দ শোনা গেল, সেই সঙ্গে জোরে জোরে শাঁসা করে নিঃশ্বাস ফেলা এবং গলার মধ্যে ঘরঘর শব্দ। পায়ের মালিক যেন একদম হাঁপিয়ে গেছে। দু একবার দাঁড়িয়ে গেল, পা যেন আর চলছে না, সিঁড়ি ভাঙতে যেন আর পারছে না। তারপর কষ্টে সৃষ্টে এসে পৌঁছলো দরজায় এবং ঢুকলো ভেতরে। আওয়াজের সঙ্গে মিলে যায় লোকটার চেহারা। বয়স হয়েছে, পরনে সমুদ্রী নাবিকের পূর্ণ পোশাক, খাটো পুরু ওভারকোট, গলা পর্যন্ত বোতামে আটা। পিঠ বেঁকিয়ে গেছে, হাঁটু ঠকঠক করে কাঁপছে এবং হাঁপানি রোগীর মতো নিঃশ্বাস নিচ্ছে। যন্ত্রণা যেন বুক ফেটে যাচ্ছে। ওক কাঠের ইয়া মোটা একটা মুগুরের উপর কোনো মতো দাঁড়িয়ে দুধ বেঁকিয়ে বাতাস টানতে লাগলো ফুসফুসের মধ্যে। চিবুক ঢাকা রঙিন স্কার্ফের ফাঁক দিয়ে মুখ বলতে দেখা গেল শুধু একজোড়া তীক্ষ্ণ কৃষ্ণ চক্ষু। কার্নিশের মতো ঠেলে বেরিয়ে আসা নিবিড় সাদা ভুরু এবং সুদীর্ঘ ধূসর গালকাট্টা। সব মিলিয়ে চেহারা মর্যাদা সম্পন্ন। দক্ষ সমুদ্রচারী নাবিকের বয়স হয়েছে, অভাবে পড়েছে। কি চাই শুধুলাম আমি। পুরোরা যেভাবে ধীরে খুঁটিয়ে আশপাশ দেখে নেয়, সেইভাবে চারদিক চেয়ে বৃদ্ধ বললে, মিস্টার শার্লক হোমস আছেন? না, তার তরফে আমি আছি। কিছু খবর দেওয়ার থাকলে আমাকে দিতে পারেন। তার সঙ্গেই কথা বলতে চাই। বললাম তো, তার তরফে আমি আছি। কথাটা কি নিয়ে? মর্ডেকাই স্মিথের লঞ্চের ব্যাপারে? হ্যাঁ, আমি জানি লঞ্চ কোথায়।
আমি জানি উনি যাদের খুঁজছেন তারা কোথায়, আমি জানি গুপ্তধন কোথায়, সব জানি আমি। তাহলে বলুন আমাকে, আমি জানিয়ে দেবো মিস্টার হোমসকে। না বলবার ওকেই বলবো। খুব বুড়ো হলে সব মানুষ এইভাবেই কথা বলে। তাহলে বসতে হবে ফিরে না আসা পর্যন্ত। না না, কাউকে খুশি করার জন্যে পুরো একটা দিন নষ্ট করতে আমি পারবো না। মিস্টার হোম যদি না থাকেন তো খুঁজে পেতে ওকেই সব খবর জেনে নিতে হবে। আপনাদের দুজনকেই দেখে সুবিধের মনে হচ্ছে না, কোনো কথাও তাই বলবো না। দরজার দিকে চলতে চলতে এগুলো বৃদ্ধ। তার আগে দরজার সামনে গিয়ে দাঁড়ালো অ্যাথেলি জোন্স। দাঁড়ান, যে খবর আপনি এনেছেন তা গুরুত্বপূর্ণ। কাজেই আপনার ইচ্ছা না থাকলেও আটকে রাখবো মিস্টার হোমস ফিরে আসা না পর্যন্ত। দরজার দিকে গেল বৃদ্ধ, কিন্তু পাল্লায় পিঠ দিয়ে জোন্সকে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝলো বৃথা চেষ্টা। মুগুরের মতো লাঠি ঠুকতে হতে বলল চিৎকার করে, এ কি নোংরা ব্যাপার! আমি এসেছি একজন ভদ্রলোকের সঙ্গে দেখা করতে, জীবনে দেখিনি আপনাদের। কেন এইভাবে আটকে রাখছেন আমাকে? আপনার যা সময় নষ্ট হবে তা উসুলো হয়ে যাবে বললাম আমি। আসুন এই সোফায় বসুন, বেশি দেরি হবে না। সোফায় বসলো বৃদ্ধ, দু হাতে নষ্ট রইল গোমরা মুখখানা। চুরুট খেতে খেতে ফের কথা শুরু করলাম আমি আর জোন্স। আচমকা কাছে শোনা গেল হোমসের গলা। আমাকেও একটা চুরুট দিলে পারতে। চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলাম দুজনে। সত্যি প্রশান্ত সবৌতুক মুখে পাশে দাঁড়িয়ে আছে হোমস। হোমস, সবিস্ময়ে বললাম, তুমি? কিন্তু বুড়োটা গেল কোথায়? এই তো সেই বুড়ো, এই দেখো সেই গালপাট্টা পরচুলা বুড়ো সব। ছদ্মবেশটা নিখুঁত হয়েছে জানতাম, কিন্তু এত ভালো হয়েছে বুঝিনি। অগ্নি পরীক্ষায় পাশ করে গেলাম। ভারী বাজি তো আপনি, পাক্কা অভিনেতা হতে পারতেন মহাশয়। কালে ভদ্রে এমন নটজন্ময়, কাশি খেলা অবিকল মেহনতি কাশি। ঠক ঠক করে শুধু পা কাপড়ের পুরস্কার পেতেই হপ্তায় 10 পাউন্ড। তবে যাই বলুন না কেন, খটকা লাগছিল আপনার চকচকে চোখ দেখে। বেরোতে তো দিনই ঘর থেকে কেমন। চুরুট ধরিয়ে হোমস বললে, সারাদিন এই ধরাচুরো নিয়েই কাজ করছি। অপরাধী মহলের অনেক রতি মহারথী আজকাল আমার মুখ দেখেই চিনে ফেলে। বিশেষ করে এই বন্ধুটি আমার কীর্তি কাহিনী নিয়ে গল্প ছাপবার পর থেকেই ঘটেছে এই কাণ্ড। তাই ওদের মহলে যখন যাই যুদ্ধ জয়ের অভিলাষ নিয়ে, একটু ভোল পাল্টানোর দরকার হয়। টেলিগ্রাম পেয়েছিলেন? এই তো এসেছি। আপনার কেস কতদূর? অশ্ব ডিম্ব প্রসব করেছি। দুজন কয়েদিকে ছাড়তে বাধ্য হয়েছি। বাকি দুজনের বিরুদ্ধেও কোনো প্রমাণ পাচ্ছি না। মন খারাপ করবেন না, যে দুজন গেছে তার বদলি অন্য দুজন পাবেন। কিন্তু আমার কথা মতো চলতে হবে। পুলিশ অফিসার হিসেবে সব কৃতিত্ব আপনিই পাবেন, কিন্তু আমার হুকুম মেনে চলতে হবে। রাজি? পাকড়াও যদি করে দিতে পারেন শয়তানদের, তাহলে যা বলবেন তাই শুনবো। বেশ বেশ, প্রথমেই দরকার খুব জোরে ছুটতে পারে এমন একটা পুলিশ বোট, স্টিম লঞ্চ। ঠিক 7টার সময় হাজির থাকবো ওয়েস্টমিনিস্টার স্টিয়ারে। ওর এমন কি কথা, 24 ঘন্টা ওখানে লঞ্চ মোতায়েন থাকে। তাহলে টেলিফোনের পাকা ব্যবস্থা করে দিচ্ছি। তারপরেই চাই গাট্টা গোট্টা 2-4 জন লোক। মারপিট যদি হয়, ওরকম লোক জনা 2-3 তো থাকেই। আর আসামিদের পাকড়াও করলেই গুপ্তধন হাসবে। আমার বিশ্বাস অর্ধেক হারে মালিকের উপর যার সত্য, সেই ভদ্র মহিলাটির হাতে রত্নপেটিকা সহস্তে পৌঁছে দিয়ে আসতে পারলে আমার এই বন্ধুটি যৎপরণাস্তি খুশি হবে। যার জিনিস তিনিই খুলবেন হীরের বাক্স। ঠিক কিনা ওয়াটসন? খুবই উল্টাপাল্টা ব্যাপার। অবশ্য সবই যখন দেখেছি উল্টাপাল্টা, তখন হয় এটাকেও চোখ ঠেলে দেওয়া যায়। তবে হ্যাঁ, গুপ্তধন প্রথমে সরকারের হাতে যাবে, তদন্ত শেষ হলে যাবে মালিকের হাতে। অবশ্যই অবশ্যই, তাও ম্যানেজ করা যাবে। আর একটা পয়েন্ট, জোনাথন স্মলের মুখ থেকে আমি এ ব্যাপারে 2-1টা খুঁটিনাটি জেনে নিতে চাই। আপনি তো জানেন খুঁটিনাটির ওপরেই জোর দিই আমি। পুলিশি জবানবন্দি নিন গে, আপত্তি নেই, কিন্তু আমার এই ঘরে বা অন্যত্র আমাকে সুযোগ দিতে হবে তাকে জিজ্ঞাসাবাদ করার। আপনার লোক অবশ্য পাহারায় থাকবে যাতে না পালায়। রাজি? আরে মশাই,
আপনি এখন গরু পুতুল নাচানোর সব সুতো একাই ধরে বসে আছেন। কে জোনাথন স্মল? তাই জানি না। এরকম নামে কোনো লোক আছে এমন প্রমাণও এখনো পাইনি। সে লোককে যদি আপনি পাকড়াও করেন, নিন তার ইন্টারভিউ, আমার আপত্তি নেই। একদম পাকা কথা। আর কিছু? শুধু একটা ব্যাপার, আমাদের সঙ্গে ডিনার খেতে হবে আপনাদের। 8 ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবে ঝিনুক আর মেঠো মোরগের সঙ্গে সাদা মদ। ওয়াটসন, তুমি কিন্তু ভায়া গেরস্তালির কাছে আমার প্রতিভার কদর করনি কখনো। হোমস কি তবে দেরি করে ফেললেন? কুয়াশার ওপারে যা দেখা যাচ্ছে তা কি একটা নৌকার পাল, নাকি কোনো এক শিকারীর শেষ হাসি? উত্তরটা আপনার খুব কাছেই আছে, হয়তো আপনার ঘরের ঠিক ওই অন্ধকার কোণটায়। ফিরছি আমরা অন্তিম অধ্যায় নিয়ে পরবর্তী সপ্তাহে। আজকের মতো বিদায়।